দেড় বছরের চুক্তিতে বিয়ে করতে হবে আমাকে। তার বিনিময়ে আপনার যত লাখ টাকা লাগে আমি দেবো আপনাকে, তাতে কোনো সমস্যা নেই। শুধু 1.5 বছর আমার সাথে থাকবেন আপনি। এই 1.5 বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তানের যখন 8 মাস বয়স হবে তখন আপনি আপনার পথে আর আমি আমার মতে। আপনাকে আমি জোর করব না। এই যে, এটা আমার কার্ড। যদি মনে হয় আপনি আমার শর্তে রাজি, তাহলে আমাকে ফোন করে জানাবেন। দোস্ত, তুই থাক, অফিস সামলা, আমি একটু আমার ফ্ল্যাটে এসে যাবো। মিস্টার আব্রাহাম, আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে চাচ্ছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে, তখন আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন? ওয়াও! সো মিস ফারিয়া, রাইট? আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছি? আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের মেয়ে আমার এই প্রস্তাবে রাজি হবে? না, হবে না। সেজন্যই আপনার মতো অসহায় মানুষদের বলতে বাধ্য হলাম আমি। আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি। এখন বাকিটা আপনি আপনার মন যা বলে তাই মানবেন। কিন্তু আপনি যে অসহায়তার সুযোগ নিচ্ছেন, সেটা কি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবে নিছেন আমি রাজি হব, কারণ আমার যে টাকার দরকার। হ্যাঁ, ধরতে পারেন আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম। সো আপনার টাকার দরকার হলে আমার কথা মানবেন, না হয় মানবেন না। আমি সময় নষ্ট করা একদম পছন্দ করি না। আয়ান, তুই ইন্টার পাস মিস ফারিয়াকে কি চাকরি দিবি? আমিও দেখি। গেলাম, থাক। আপনি কিন্তু আয়ান স্যারকে হুমকি দিচ্ছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ আমার সাথে এমন করবেন না। যেখানে যাই সেখানেই টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে চাচ্ছেন। ফারিয়ার আর্তনাদ আব্রাহামের কানে পৌঁছায় না। গাড়ির চাবি আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে অফিস থেকে বেরিয়ে যায়। আয়ানের পায়ের সামনে বসে ফারিয়া নিজের সমস্যার কথা বলে, কিন্তু আয়ান নিজেও কিছু বলতে পারছে না। অফিস তো আব্রাহামের, তাকে নিজের ভাইয়ের মতো দেখে বলে বসের একটা আসন দেয়। আয়ানের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আয়ান আব্রাহামের সাথেই থাকে। ফারিয়া বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাসে জব দেবে না। যখন দিবেই না, তখন ইন্টারভিউর জন্য তাকে ডাকার কি দরকার ছিল? কেউ কেউ তো আরও বাজে প্রস্তাব দিয়েছে। ভাইয়ের দিকে তাকিয়ে ফারিহা আজ এই স্থানে। যে ভাই ছোট থেকে মানুষ করলো, সেই ভাই আজ অসুস্থ। 10-12 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করাতে। যা টাকা ছিল 2 মাসে সবটা শেষ। ফারিয়া অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয়। আর আয়ান আবারও নিজের কাজে লেগে পড়ে। আব্রাহামের কাহিনী তার নিজেরও ভালো লাগছে না। এভাবে কি কোনো মেয়েকে সে পাবে? কিন্তু কিছু করার নেই। ফারিয়ার আশা বাদ দিয়ে অন্য মেয়েদের সে একই প্রস্তাব দিতে থাকে। ফারিয়া বাসায় এসে ভাইয়ের মাথার কাছে বসে। মুনির আস্তে আস্তে চোখ খোলে। পিচ্চি বোনটার দিকে তাকিয়ে বলে, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাসে ঢাকা শহরে চাকরি নেই। আমি মাস্টার্স পাস, সেই জন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না আমি। তুই আর কোথাও যাস না। ভাইয়া, কেন আমাদের মা বাবা নেই? তারা থাকলে তো তোমার এত কষ্ট হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ে ইনজেকশন দিচ্ছে দিন দিন। টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? আমার চিন্তা করিস না। সারাদিন না খেয়ে আছিস, যা রান্না করে খাবার নিয়ে আয়। আমিও তো খাইনি কিছু। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া। তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো? দিন চলতে হবে তো। মুনির বলার মতো কিছু পায় না। পায়ের ব্যথায় তার কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ের এত বড় ক্ষতি হবে ভাবতেও পারে নাই সে। এখন পা ফুলে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন নায়িকার পরিচয় দিয়ে দিই। আমাদের গল্পের নায়িকা ফারিয়া রহমান। ছোটবেলায় বাবা মারা যায়, মা আত্মহত্যা করেছে। তার বয়স যখন 5, তখন শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সে এই পথ বেছে নেওয়া। ফারিয়ার বড় ভাই মনির রহমান এসএসসির পর বোনকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। ফারিয়া রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে মুনিরের রুমে আসে। মুনিরকে দেখে হাত থেকে খাবারের প্লেট পড়ে যায়। পায়ের আঘাতের জায়গা ফেটে ফেটে রক্ত পড়ছে। মুনির বিছানায় ছটফট করছে। ফারিয়া দৌড়ে বাইরে যায়। গাড়ি ঠিক করে এসে মুনিরকে সাথে নিয়ে হাসপাতালে যায়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে জানায়,
4-5 দিনের মধ্যে অপারেশন করতে হবে মিস ফারিয়া, না হলে আপনার ভাইয়ের পা এই জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের কিছু করার থাকবে না। পা কেটেও ফেলতে হবে প্রয়োজন হলে। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন। ফারিয়া ভাবার জন্য সময় নেয় না। তার কাছে তার ভালো থাকার থেকেও ভাইয়ের ভালো থাকা বেশি জরুরি। সে সেখান থেকে রিক্সা ধরে সোজা সে অফিসে যায়। আব্রাহাম ফারিয়াকে দেখে বসা থেকে উঠে পড়ে। আব্রাহাম ফারিয়াকে এখানে আশা করে নাই। মেয়েটা যেভাবে তার সাথে কথা বলছিল সকালে, ভেবে তো রেখেছিল ফারিয়া কখনো রাজি হবে না। ফারিয়াকে দেখে অবাক হয়ে বলে, আরে মিস ফারিয়া যে, হ্যাঁ আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা দিয়ে আমাদের এখানে কোনো জব পাবেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাই হসপিটালে ভর্তি আছে। প্লিজ, টাকা না হলে ভাইয়ের চিকিৎসা হবে না। এখানে মজা করতে আসছেন? সকালে তো খুব কথা শুনিয়ে চলে গেলেন। দেখো, তুমি এখন আসতে পারো, আমি অন্যদের সাথে যোগাযোগ করব। প্লিজ স্যার, আমি মিথ্যা বলছি না। আমি আপনার সব শর্তে রাজি। প্লিজ, আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমার ভাইয়াকে বাঁচানো সম্ভব হবে না। এই পেপারে সাইন করো। আর তোমার ভাই কোথায় আছে? আমাকে নিয়ে চলো। আয়ান একটা পেপার বের করে আব্রাহামের হাতে দেয়। আব্রাহাম ফারিয়াকে পেপার দিলে পেপার না পড়ে ফারিয়া সই করে দেয়। আব্রাহাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তার আশা পূরণ হলো। ফারিয়ার সাথে অফিস থেকে বেরিয়ে যায়। ফারিয়ার চোখে পানি দেখে আব্রাহাম বিরক্ত হয়ে মনে মনে বিড়বিড় করে, মেয়ে মানুষ এত নাটকবাজ কেন? সব সময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকার লোভ কেন এত? টাকা থাকলেই কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটা বারও ভাবলো না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা বড় হবে কিভাবে? স্যার, এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হসপিটালে একা আছে। কি করবেন একটু তাড়াতাড়ি করুন প্লিজ। আমি তো আপনার সব কথা শুনতে রাজি। তাহলে গাড়িতে গিয়ে ওঠো, আমি আয়নের সাথে দেখা করে আসি। একটু সামনের গাড়িতে বসো, আমি আসতেছি। ফারিয়া চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে। আব্রাহাম প্রায় 10 মিনিট পর আসে। পিছনের সিটে গিয়ে ফারিয়ার পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে আব্রাহাম ফারিয়ার দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি। তোমার কি মেডিকেলের কোনো সমস্যা আছে নাকি? মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? না, আমি সুস্থ। ফারিয়া দাঁতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে এসব তার। ভাইয়ের জন্য এমন একটা পথে পা বাড়ালো সে। যদি ভাই জানে তখন কি হবে? আর সেই তো এক পুরুষে আসক্ত হতে চায়। তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কি করবে? ফারিয়ার ধ্যান ভাঙে গাড়ির ঝাঁকি লাগার জন্য। আব্রাহাম গাড়ি থেকে নামলে ফারিয়া নেমে সামনে হাঁটতে থাকে। আব্রাহাম ডাক্তারের সাথে কথা বলে মুনিরের কাছে যায়। ছেলেটাকে এক পলক দেখে সেখান থেকে চলে আসে। ফারিয়া থেকে নাম্বার নিয়ে বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করব 2-1 দিনের ভেতরে। আমি দেশের বাইরে পাঠিয়ে দেব। সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে, কোনো সমস্যা নেই। 2 বছর সময় লাগলেও আমি সব খরচ দেব। আর এই কয়েকদিন তোমার ভাইয়া হাসপাতালে থাকবে। ধন্যবাদ। আপনি তাহলে যান, আমি বাসায় গিয়ে ভাইয়ার জন্য খাবার নিয়ে আসবো রাতের। নাকি আজ থেকেই আপনার সাথে থাকতে হবে? ভাইয়া যাবার পর থাকি। আমি সেটা নিয়ে সব কিছু বলেছি। তোমার ভাইয়ার কিছু কাগজপত্র লাগবে, আমি তোমার সাথে যাব, চলো। আর ওখানে বাসা ছেড়ে দেবে তুমি, কারণ তোমার ভাইয়া তো এখন বাসায় ফিরবে না, আর তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। ফারিয়ার সাথে আব্রাহামও তাদের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট ঘুরে আব্রাহাম ভ্রু কুঁচকে ফেলে। কিছুই নেই রুমে। খুব দরকার যা সেগুলি আছে শুধু। কিছুক্ষণ পর আয়ান আসলে ফারিয়ার সব জামা কাপড় তার হাতে দিয়ে পাঠায়। আব্রাহাম বিছানায় গা এলিয়ে দেয়। ফারিয়ার রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করছেন নাকি গোসল করবেন, কোনটা? আমাকে স্যার বলতে হবে না, আর তুমি করেও বলতে পারো, কোনো সমস্যা নেই। আর গোসল, সকালে আমি গোসল করে বের হয়েছি। আচ্ছা, আমার রান্না কি খাবেন নাকি বাইরে খাবেন? কি রান্না করেছো? ফারিয়া বিরক্ত হয়। ছেলেটা একদম খুঁটে খুঁটে সব শুনতেছে। আর শুনবে না কেন? বড়লোক বাড়ির ছেলে, সব কিছু কি খাবে? ফারিয়া কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গোসল করে বের হয় 10 মিনিটের মাথায়। পরনে একটা নীল রঙের 3 পিস। আব্রাহাম একবার সেই দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়।
ফারিয়া মাথায় একটা তোয়ালি পেঁচিয়ে রান্নাঘরে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে আব্রাহামের কাছে আসে। পায়ের আওয়াজ শুনে আব্রাহাম বলে, এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব। তোমার ওখানে যা জিনিস আছে সেসব নিয়ে আয়ান ভেবে দেখবে। এখানে আর আসার প্রয়োজন নাই তোমার। আচ্ছা, উঠে খেয়ে নিন। ডিম ছিল 4টা, ডিমের ভুনা করেছি। আপনি কি এসব খান নাকি শুধু মাংস? এই, তোমার কি মনে হয় বড়লোক মানুষ মাংস খায় শুধু নাকি? তারা কি ডিম দুধ খায় না? আব্রাহাম ধমক দিয়ে কথাটা বলে। ফারিয়া কেঁপে ওঠে। এ মানুষটার সাথে সে 1.5 বছর থাকবে কিভাবে? নাক মুখ কুচকে খাবার প্লেট সামনে দেয়। আব্রাহাম খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয়, তারপর বলে, ভাত কম হয়েছে, আর একটু হবে কি প্লিজ? ফারিয়া দৌড়ে কিচেনে যায় আর একটা প্লেট থেকে ভাত এনে আব্রাহামের প্লেটে দেয়। আব্রাহাম হা করে দেখছে সেটা, মাথা চাপড়ায় সে। এ কাকে বিয়ে করলো? এবার কিছুটা জোরে ধমক দিয়ে বলে, পাগল হয়েছে? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও, আর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে তোমার ভাইয়ার কাগজপত্র দিও, আমি সেটা নিয়ে যাব। ফারিয়া ধমক শুনে কেঁদেই ফেলে। এইভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলে নাই। আব্রাহাম বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে। ফারিয়া তাড়াতাড়ি করে সব ঠিক করে বেরিয়ে পড়ে। 4 দিনের মাথায় মুনিরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আজ রাত থেকে ফারিয়া আব্রাহামের সাথেই থাকবে। সে জানেও না সে আব্রাহামের মা বাবার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথায়। আব্রাহাম ফারিয়াকে নিয়ে মার্কেটে যায়। 10টা শাড়ি, 15টা 3 পিস আর 10টা সেট গেঞ্জি প্লাজো কিনে। ফারিহা হা করে সব দেখে, শুধু মনে মনে একটা কথা বলে, বড়লোক বুঝি এমনই হয়? এসব তো আমার 5 বছরের জামা কাপড়। আর উনি এমন করে গরিবদের দান করলেও পারতো। গলায় ঠোঁটে স্পর্শ পেয়ে ফারিয়া নড়ে চড়ে উঠে। স্পর্শটা আরও গভীর হয়। একসময় তা কামড়ে পরিণত হয়। ঘুম ভেঙে যায় ফারিহার। ধরপড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে। পাশে আব্রাহামকে দেখে জোরে একটা শ্বাস নেয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন রাত 12টা 40 মিনিট। বিকালে মার্কেট করে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে আব্রাহাম। আব্রাহাম আর আয়ান এখানে থাকে। নিজস্ব ফ্ল্যাট এটা। সব কটা ফ্লোর ভাড়া দেওয়া আছে। 5 তলার পুরোটা নিজেদের জন্য রেখে দেয়। আব্রাহাম মা বাবার থেকে আলাদা থাকে। কেন থাকে সেটা আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। আব্রাহাম ফারিয়াকে ফ্ল্যাটে রেখে বাইরে যায়। ফারিয়া একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে এক সময়, কিন্তু হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তার। আব্রাহাম ফারিয়ার দিকে তাকিয়ে বলে, কোনো সমস্যা নেই, এভাবে ঘেমে যাচ্ছ কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায় নাকি? ওঠো, রাতে কি কিছু খাওনি? খেয়ে নেবে। আমাকে না বলে এভাবে কাছে আসবেন না। ঘুমের মধ্যে স্পর্শ পেলে ঘুম ভেঙে যায় আমার। আর আমি খাবো না, ঘুম ধরছে, ঘুমাবো। মাথা ব্যথা করতেছে আমার। তোমাকে শুয়ে থাকার জন্য এখানে আনি নাই। চুপচাপ উঠে খাওয়া দাওয়া করো। আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ার চিকিৎসা না হয় বন্ধ করে দেব, তাই ওঠো, কথা বাড়িও না। ফারিয়া ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুমানোর জন্য চোখ বন্ধ করে। আব্রাহাম ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইট অফ করে। একটা হাত ফারিয়ার কোমরে রেখে গলায় কিস করে। ফারিয়া কেঁপে উঠে। সরে যেতে চাইলে আব্রাহাম টেনে কাছে আনে। কানে কামড় দিয়ে বলে, কিছু বলবে? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে যাচ্ছি। তোমাকে খুব বেশি জ্বালাবো না। বাচ্চা আসার পর নিজের মতো থাকতে পারবে। তাই এখন কাছে আসা থেকে বাধা দিও না। সরে এসো এদিকে। না, আমি সেটা বলি নাই। আপনি এমন রেগে কথা বলতেছেন কেন? মানে আজ কাছে না আসলে হয় না? আমার না খুব ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? এই কৈফিয়ত তোমাকে দেব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একা একা এই বাড়ির বাইরে কখনো পা রাখবে না। ফারিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয়। আব্রাহাম ফারিয়াকে নিজের সাথে চেপে নেয়। একসময় সম্পূর্ণভাবে অধিকার ফলায় সে। আব্রাহামের হাতের উপর মাথা রেখে ফারিয়া ঘুমিয়ে পড়ে। আব্রাহাম উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। তার অসহ্য লাগছে সব কিছু। একটা বাচ্চার জন্য এই পথ বেছে নেওয়া তার। মেয়েদের সহ্য করতে পারে না সে। অফিসেও তেমন মেয়ে নাই, বেশিরভাগ ছেলে কাজ করে। উঠে গোসল করে নাও, সকাল 9টা বাজে। আমি অফিসে যাচ্ছি।
কোনো কিছুর দরকার হলে নাম্বারে ফোন দিও। যা খেতে ইচ্ছে করবে, কাজের লোক আছে, তাদের বলে দিও। ফারিয়া বিরক্তি নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গেছে, তাকে তো ভার্সিটিতে যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডায় বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। ফারিয়া অবাক হয়ে বলে, এই শীতে এত সকালে আমি গোসল করব? মানে আপনি পাগল হয়ে গেছেন? আপনি কই যাবেন? চলে যান, আমি ঘুমাবো আরও। ঘুম আমি বের করব, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। 3 বেলা ঠিক মতো খাওয়া দাওয়া করবে। শরীর ফিট রাখতে হবে তোমাকে। উফ, এত কিছু যে এখনো পেটে আসে নাই, তাকে নিয়ে এত আয়োজন ভালো না। আমার ঠান্ডা লাগতেছে, পরে উঠবো। একটা কথাও না। আব্রাহাম ফারিয়ার হাত ধরে টেনে উঠায়। ফারিয়ার চোখ ছোট ছোট করে আব্রাহামকে দেখে। কোনো রকম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। গরম পানি দিয়ে গোসল করে বের হয়। আব্রাহাম ফারিয়াকে বের হতে দেখে ঘড়ি দেখে। বিরক্তিকর চাহনি দিয়ে বলে, 20 মিনিটে গোসল শেষ, এখন খাওয়া দাওয়া করো যাও। আর ভার্সিটিতে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দাও। কেন? এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। পরীক্ষার সময় পরীক্ষা দেবে, ব্যাস। আর হ্যাঁ, আমি আর আয়ান ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না, ওকে? এত নিয়ম মানতে হবে? আমার পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। যা বললাম তাই হবে। যাও খেয়ে নাও, আমি অফিসে যাচ্ছি, রাতে বাসায় ফিরবো। আয়ান আর আমি একসাথে আসি, তাই কাউকে বাসাতে ঢুকতে দেবে না, যতই আমার পরিচয় দেখাক। আপনারা তো কড়া নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? চুক্তির পেপার পড়ো নাই কেন? টেবিলে রাখা আছে, পড়ে নিও। আব্রাহাম কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। খাবারটাও রুমে দিয়ে যায় তাকে। এমন রুম বন্ধ হয়ে থাকবে সে? খাওয়া দাওয়া করে আবারও কম্বলের নিচে ঢুকে পড়ে। শরীর দুর্বল লাগছে তার। অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আর আসে না। এপাশ ওপাশ করতে করতে দুপুর হয়ে যায়। আব্রাহাম ফোন দিয়ে খাবারের কথা বলে। তারপর আবারও সময় যায় রুম ব্যালকনি নিয়ে। বিকেলের রোদ ব্যালকনিতে পড়লে ফারিয়া বই নিয়ে পড়তে বসে। বাসা থেকে সব পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে উঠে রাত 8টার সময়। কলিং বেল বেজে উঠলে রুম থেকে বের হয়। সবাই ড্রয়িং রুমে আসে, তবুও দরজা খুলছে না দেখে ফারিয়া এগিয়ে যায়। পিছন থেকে একজন কাজের মেয়ে বলে, ম্যাম, দরজার ওপাশে স্যার নেই, আপনি রুমে গিয়ে রেস্ট করুন। কলিং বেল বাজে, বিরক্ত লাগতেছে। কে আছে? দরজা খুলে দেখলেই তো হয়। এমন শব্দ বিরক্ত লাগতেছে আমার। আমাকে দেখতে দাও, কে আছে দেখি, কোনো দরকার হয়তো। ওই পাশে আব্রাহাম স্যারের বাবা আছেন, স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভিতরে যাতে আসতে না দেই। মা বাবা বেঁচে আছে, অথচ উনি এখানে একা থাকে। ধুর, কোথায় এসে পড়লাম আমি? ভাই, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এসব একদিন সহ্য হচ্ছে না, আর 1.5 বছর। ম্যাম, আপনি রুমে যান, এখন স্যার আসবে। উনি আপনাকে বাইরে দেখলে রাগ করবেন। আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন। আইসক্রিম আছে? মালিহা অন্য শেফদের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে আছে। ফারিয়া বিরক্তি নিয়ে রুমে যায়। সব কটা আব্রাহামের গোলাম দেখে রাগ উঠে তার। ঠান্ডার সময় তো আইসক্রিম খাওয়ার মজা আলাদা, এদের এটা কে বোঝাবে? নিজেকে অসুস্থ বানানোর খুব ইচ্ছে। বাচ্চা নেবা তুমি, আর এখন শরীর খারাপ করতে চাচ্ছ নাকি? ঠান্ডার সময় কিসের আইসক্রিম? এইসব ঠান্ডা জিনিস বাদে অন্য খাবার চেয়ে নিও ওদের থেকে। ঠান্ডা জিনিস কেউ দেবে না। ফারিহা আব্রাহামের দিকে তাকায়। মাত্র রুমে আসলো, আর এত কথা শোনাচ্ছে তাকে। দাঁতে দাঁত চেপে বলে, আপনি খুব খারাপ আব্রাহাম। আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রাখছেন। আপনার চুক্তির বিয়ে করার কি দরকার হলো? আপনার বাবা এসে ঘুরে গেল। সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সেই সব ভাববো। যাও ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করবে। এত তাড়াতাড়ি খাবেন? হুম। ফারিহা আব্রাহামের দিকে আর চোখে তাকায়। ছেলেটা কত সুন্দর, অথচ বিয়ে না করে এমন সিদ্ধান্ত কেন নিল সেটা ভাবছে মনে মনে। মা বাবার থেকেও আলাদা থাকে। ভাবনার মাঝে আব্রাহাম জামা চেঞ্জ করে বের হয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, খেয়ে নাও, চলো। তোমার ভাইয়া কথা বলবে তোমার সাথে। ডক্টর ফোন করেছিল, আজ রাত 10টায় অপারেশন করবে। পা সম্পূর্ণ ঠিক হতে বছর লেগে যাবে বলেছে।
তোমার ভাইয়ার ব্লাডের সমস্যা, সেটা বলো নাই কেন? মানে? ব্লাড চেক করতে হবে, শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে, সেটা পরে করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 1 বা 5 বছর তোমার ভাইয়া বাইরে থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাইয়া আসবে। মানে এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? এই, আপনি ভাইয়াকে আবার খুন করেন নাই তো? জাস্ট শাট আপ। উল্টোপাল্টা কথা বললে কেন? তোমার সুবিধার জন্য এসব বলা। তুমি তো ভাইয়ার সাথে থাকো, তা তোমার ভাইয়া আসার পর তুমি বাসায় থাকলে খারাপ ভাববে না? না হ্যাঁ, সেসব পরে চিন্তা। না, এখন এইসব বুঝিয়ে বলি। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, চুক্তি শেষ। তুমি বাসায় যাবে, তোমার ভাইয়া তখন তোমাকে খারাপ বলবে না বা কথা শোনাবে না, তাই তোমার জন্য সেটাই ভালো। আচ্ছা। ফারিয়া আর কিছু বলে না। কি বলবে সে? ছেলেটার সম্পর্ক ঠিক করার কথা বলছে না, সব সময় বিচ্ছেদের কথা বলে বলে মাথা নষ্ট করছে তার। তিনজন একসাথে খেতে বসে। খাওয়া শেষে ফারিয়া প্রায় 1 ঘন্টা থেকে মনির ভাইয়ের সাথে ফোনে কথা বলে। আব্রাহাম ইশারা দিলে কথা বলা শেষ করে। আব্রাহাম ল্যাপটপ থেকে মুখ সরিয়ে বলে, বই নিয়ে এসো। তুমি তো ইংরেজি ডিপার্টমেন্টের, আমি ইংরেজি পারি ভালোই, তোমাকে পড়াবো। আসো এদিকে। হাই হাই, বলে কি? আমি পড়াশোনা করেছি, এখন আর পড়ার ইচ্ছা করছে না, ঠান্ডা লাগতেছে, ঘুমাবো। কম্বলের নিচে থাকো, আমি বই নিয়ে আসতেছি। পড়াশোনা তোমার নষ্ট করতে চাই না, নিজের ক্যারিয়ার ঠিক করতে হবে তোমার। আমার থেকে বিদায় নেওয়ার পর কি বেকার থাকবে? তাই পড়াশোনা করো। থাক, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। সব জিনিসের চাহিদা জানা আছে। আমার শীতের কাপড় লাগবে, আমার পুরাতন জামা তো আপনি ফেলে দিচ্ছেন। তুমি যেগুলো পড়তে সেসব আমার বাড়ির চাকরও পড়ে না। কাল নতুন জামা এনে দেবো। এখন ঘুমাও তাহলে, আমি কাজ করতেছি, কিছু দরকার হলে জানাবে। মানসিক শান্তি দরকার, যা এখানে পাবো না আমি। আব্রাহাম ফারিয়ার দিকে রাগী চোখে তাকায়। ফারিয়া মুখ বন্ধ করে ফোন নিয়ে গেম খেলে। আব্রাহাম ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারিয়া অবাক কণ্ঠে বলে, ব্যাপার কি? ছেলেটা আমাকে ইগনোর করছে। ধুর, কই এসে পড়লাম আমি? আমাকে রুমে একা রেখে অন্য রুমে চলে গেল। জানি না কি ঘটবে সামনে। একটা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে একা রেখে যাব? মা ছাড়া কতটা ভালো থাকবে বাচ্চা? ফারিয়া নিজে নিজে অনেক কথা বলে। ফোন টিপতে টিপতে কখন রাত 11টা বেজে যায় টের পায় না। আব্রাহাম রুমে এসে ফারিয়ার হাত থেকে ফোনটা নিয়ে পাশে রাখে। বিছানায় শুয়ে বলে, তোমার ভাইয়ার অপারেশন চলতেছে, আর হ্যাঁ, বেশি রাত জেগে ফোন টিপার দরকার নেই। শরীর খারাপ হতে পারে, সকালে উঠে নামাজ পড়বে, তাই তাড়াতাড়ি ঘুমাবে। আর কত নিয়ম? আমাকে মেরে দেন, এসব মানা যায় নাকি? কথা কিন্তু বেশি বলছো। ফারিহা মুখটা অন্য পাশ করে শুয়ে পড়ে। আব্রাহাম ফারিয়ার কম্বলের নিচে ঢুকে ফারিহার শরীরে হাত দেয়। ফারিহা প্রথমে কেঁপে ওঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। আব্রাহামের দিকে ঘুরে বুকে মাথা রাখে। আব্রাহাম তার কপালে কিস করে। ফারিহা আব্রাহামকে খামছে ধরে। আব্রাহাম মাথা তুলে ফারিয়ার দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে তাকে, কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশিয়ে নেয়। গলায় মুখ দিয়ে বলে, আমি যে কোনো সময় আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থাকো কেমন? বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যাস করো এখন থেকে। আপনাকে একটা কথা বলি। বলো। বাচ্চা তো হসপিটালেও পাবেন, মানে যদি আপনার বিয়ে করার ইচ্ছা না থাকে। কিন্তু এমনভাবে কেমন দেখায় না? আব্রাহাম আর কথা বলে না। ফারিহার ঠোঁটে আলতো করে কিস করতে থাকে। ফারিহাও নিস্তেজ হয়ে আব্রাহামের কাছে ধরা দেয়। বেশ কিছু সময় পর আব্রাহাম ফারিয়ার কপালে কিস করে চোখ বন্ধ করে। আজকে তারও খুব ঘুম পাচ্ছে। ফারিহার দিকে একবার তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিজেও ফারিয়ার বালিশে মাথা রেখে ঘুমিয়ে যায়। বাইরে থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে। কেউ চিৎকার চেঁচামেচি করছে। ফারিয়া চোখ মেলে তাকায়। গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে, বোঝার চেষ্টা করে বাইরে কি হচ্ছে। পাশে আব্রাহাম নেই। এবার ঠিক হয়ে উঠে বসে, ওয়াশরুমে উকি দেয়। সেখানেও নেই দেখে নিজে উঠে পড়ে। ওয়াশরুম থেকে গোসল করে এসে হালকা গোলাপি রঙের একটা 3 পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্ত নিয়ে বসে পড়ে।
আব্রাহাম মা বাবার সাথে চিৎকার চেঁচামেচি করতেছে। সব শেষে বিরক্ত হয়ে বলে, আবার যখন দরকার হবে তখন নিজে বাসায় যাব বলি নাই? তাও বারবার কেন এখানে আসো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা দেখতেও পাবে না। আয়ানের বাচ্চা, তোর খবর আছে। তুই বাবাকে বিয়ের কথা কেন বলেছিস? আয়ান মুখটা ছোট করে নেয়। ভাবছিল আব্রাহামের মা বাবা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে, আর তখন আব্রাহাম এমন চুক্তি করে থাকতো না। কিন্তু উল্টো এখন আব্রাহাম এই বাড়িতে তার মা বাবাকে ঢুকতে দিচ্ছে না। আব্রাহাম সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিজের খাবার সহ ফারিয়ার খাবার নিয়ে মালিহাকে রুমে আসতে বলে। আব্রাহাম রুমে এসে দরজা বন্ধ করে দেয়। ফারিয়ার দিকে তাকিয়ে বলে, মরার মতো ঘুমাও কেন? এত ঘুম কই থেকে আসে? মাথার চুল থেকে পানি পড়তেছে এখনও। চুল ভালো করে মুছে হাত ধুয়ে আসো, খাবার খাবো। আর ইমোতে তোমার ভাইয়ার নাম্বার আছে, ফোন দিয়ে কথা বলিও। বাইরে এত কথা হচ্ছিল কেন? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকে রাখছেন কেন? দরকার ছিল। ফারিয়া মুখ ভেঙায়। আব্রাহাম সেদিকে তাকিয়ে চোখ গরম করে। ফারিয়া একটা বালিশ কোলে নিয়ে আব্রাহামকে পরোক্ষ করে। সাপ দাড়ি, মাথায় ঘন কালো চুল, হালকা গোলাপি ঠোঁট। ইস, মারাত্মক আকৃষ্ট করবে সব কিছু। মানুষ সহজে প্রেমে পড়বে এই মানুষটার। ফারিয়ার তাকানো দেখে আব্রাহাম নড়ে চড়ে বসে। এমনভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে, বাচ্চারাও ঠান্ডা লাগবে। নামাজ পড়ার কথা ছিল, ওঠো তাড়াতাড়ি। জোহার থেকে নামাজ পড়বে, কোনো কৈফতি শুনবো না। যাও, হাত ধুয়ে খেয়ে আসো। কিছু লাগবে কি? আব্রাহাম ফারিয়ার চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। ফারিয়া উঠে হাত ধুয়ে খেতে বসে। আব্রাহাম নিজেও খেয়ে নেয়। ফারিয়া খেতে খেতে বিড়বিড় করে, ইস, এত কেয়ার! হাজবেন্ডের এমন কেয়ার পেলে তো সব স্ত্রী খুশি হবে। কিন্তু ছেলেটা তো আমাকে বাচ্চার জন্য এত কেয়ার করছে, যে এখনো পৃথিবীতেই আসে নাই। তাকে নিয়ে এত আদর! ইস, তাহলে পৃথিবীতে আসলে কত আদর করবে! এই মানুষটাকে সারা জীবন সঙ্গী করে পেতে কে না চাইবে? বিড়বিড় না করে খেয়ে নাও, আর পড়াশোনা করো ঠিক মতো। একজন টিচার তোমাকে বাড়িতে পড়াতে আসবে, 10টা থেকে পড়াবে, তাই পড়ার জন্য তৈরি হও। শুনুন, আমি না আইসক্রিম খাবো। একটা কিনে দেন না কেন? আপনার তো অনেক টাকা। মাত্র একটা খাবো, বেশি না। ফারিয়া, বেশি বুঝতে যাবে না। ঠান্ডার সময় কোনো মানুষ আইসক্রিম খায়? অন্য কিছু খেলে বলো, নিয়ে দিচ্ছি। যা চাইবো দেবেন তো? নাকি তখনও বলবেন যে ফারিয়া, সব কিছুর কিন্তু লিমিট আছে। হয় আইসক্রিম, নয়তো যা চাই তাই দিতে হবে। কোনো মানা শুনবো না। আব্রাহাম ফারিয়ার প্লেট নিয়ে বাইরে রেখে আসে। তোয়ালি দিয়ে ফারিয়ার হাত মুছে দেয়। মুখ মুছে দিয়ে বলে, তাড়াতাড়ি বলো কী চাও। আমি আবার অফিসে যাব। ঠান্ডা জিনিস বাদে যা চাও সব দেব, তাই নির্ধারিতই বলতে পারো। আপনার ঠোঁটে চুমু দেই। আব্রাহাম থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গিলে আব্রাহাম, তারপর ফারিয়ার ঠোঁটে আলতো করে কিস করে উঠে যায়। ফারিয়া হাত টেনে ধরে। এভাবে না, আসেন, আমি নিব। আমার সময় নেই। ফ্রিজে ফল ফুল আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানিতে দিবা, একদম ঠান্ডা কমে গেলে খেয়ে নিও। যান, বেয়াদ্দপ বলা। আব্রাহাম বিরক্ত নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটার এমন পাগলামি তার ভালো লাগছে না। প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে। ফারিয়াকে 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়িয়ে তিনিও বাসায় যায়। ফারিয়া তারপর ফোন নিয়ে মুনিরের সাথে কথা বলে। ফ্রিজ খুলে মালতা বের করে খায়। মনে মনে আব্রাহামকে বকাবকি করে। এভাবে কেটে যায় 2 মাস। মাঝে মাঝে ফারিয়ার রাতে ঘুম ভেঙে গেলে আব্রাহামকে পাশে পায় না। এটা তার কাছে কেমন যেন লাগে। ছেলেটা তার থেকে দূরে থাকে কেন বুঝতে পারে না। একটা জিনিস সে খুব ভালো করে বুঝতে পারে, আব্রাহাম মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আজ সারাদিন ফারিহার বমি করতে করতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়। পেট ব্যথা ধরে আছে। আব্রাহামকে ফোন করেছে কিন্তু রিসিভ করে না। মিটিং কাজ সব নিয়ে আজ বেশি ব্যস্ত সে। কয়েকদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া না করায় ফারিহার শরীর দুর্বল হয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে। বসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে। মালিহা মেয়েটা দৌড়ে ফারিয়ার কাছে আসে। ম্যাম, চোখ খুলুন, কি হয়েছে আপনার ম্যাম? উফ, ম্যামের হঠাৎ কি হয়ে গেল? আয়ান স্যারকে জানিয়ে দেই, উনি আব্রাম স্যারকে জানাবে। ম্যাম, কথা বলেন।
সরি, আমার আসলে শরীর দুর্বল লাগছে খুব। একটু রুমে দিয়ে আসো তো। আর তোমার স্যার পচা, সে তার কাজ নিয়ে ব্যস্ত। আপনি রুমে বসে থাকুন ম্যাম, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। আপনাকে দুর্বল মনে হচ্ছে, কিছু খেয়ে নেবেন। মালিহা ফারিয়াকে রুমে রেখে খাবার নিয়ে আসে। এই বিকালে কেউ খাবার খায় নাকি? কিন্তু ফারিহা মালিহার কথার সাথে পারে না। একবার ভাত মুখে দিতেই গা গুলিয়ে আসে। দৌড়ে ওয়াশরুমে যায়, চোখ মুখে পানি দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। মালিহা খাবারের প্লেট নিয়ে রুম থেকে চলে যায়। ফারিহা চোখ বন্ধ করে বলে, ডাক্তার না হয়েও জানি কেন এমন হচ্ছে। ইস, আল্লাহর কাছে দোয়া করলাম যাতে বাচ্চা না আসে, কিন্তু না, চলে আসলো। আব্রাহাম তো তার জায়গাতে অটল। একটা ছোট্ট বাচ্চাকে রেখে আমি কিভাবে থাকবো? রেডি হও, ডক্টরের কাছে নিয়ে যাব। আর সরি, মিটিং ছিল, কাজের জন্য ব্যস্ত ছিলাম আজ। এত চাপ কাজের, উফ, সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠি। কাজ সামলানোর থেকে তোমাকে সামলানো সহজ। তাহলে আমাকেও সামলাও, তোমাকে কাজ সামলাতে হবে না। ট্রাই খুলতে গিয়ে আব্রাহাম থেমে যায়। ভ্রু কুচকে ফারিহার দিকে তাকায়। মেয়েটা আবার প্রেমের আলাপ শুরু করে দিছে। আব্রাহাম বিরক্ত হয়ে অফিসের ড্রেস চেঞ্জ করে। তারপর ফারিহাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখা শেষে ফারিহা আব্রাহামকে বলে, মিস্টার জামাই, তুমি তো আজ অনেক খুশি, বাবা হতে যাচ্ছ। 2 মাসে বাইরের আলো দেখি নাই। আজকে একটু ঘুরতে নিয়ে যাবে, নয়তো তোমার বাচ্চা কিন্তু কালো হবে। হোয়াট? কি আবুল তাবুল বলছো? এখন তো আবারও ঘোরাঘুরি বন্ধ। কোথায় পড়ে যাও তার কোনো ঠিক ঠিকানা নেই। বাচ্চার কিছু হলে তোমাকে আস্ত রাখবো না। শুনুন, আমার কথা না শুনলে আপনার বাচ্চাকে না খেয়ে রাখবো। আমি খাবো না কিছু, তাই ভালোই ভালোই বলছি, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। মেয়ে মানুষ মানেই জঙ্গল। তোমার একটা মেয়ে হলে তখন দেখবো জঙ্গল নাকি অন্য কিছু। চুপ, সব মেয়ে এক না। আমার মেয়ে হলে অনেক ভালো হবে। আমি অন্তত ঠিকমতো মানুষ করতে পারবো। তোমাদের মতো বেইমান তৈরি করব না। মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? আপনাকে আজও বুঝতে পারলাম না আমি, কবে যে বুঝতে পারবো। ঘুরতে নিয়ে যাব, চলো। ফারিহা খুশি হয়। আব্রাহামের থেকে আর কিছু জানতে চায় না, খুশি হয়ে যায়। ইস, 2 মাস পর আজ ঘুরবে কোথাও। আব্রাহাম আজ অনেক সময় নিয়ে ফারিহাকে ঘুরিয়ে দেখায় সব, কারণ সে জানে আর ফারিহা বাড়ি থেকে বের হতে পারবে না, বের হতে দিবে না সে। মাঝে মাঝে চেক আপের জন্য বের হবে। রাতে বাইরে ডিনার করে দুইজন। বাসায় ফিরে প্রায় রাত 10টার পর। আব্রাহাম ফলমূল কেটে ফারিহাকে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে ফারিহাকে ঘুমাতে বলে অন্য রুমে যাওয়ার জন্য পা বাড়ায়। ফারিহা অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছ? আজ থেকে এখানে থাকার প্রয়োজন নেই আমার। দরজা খুলে রেখে ঘুমিও। আমার রুমের দরজা খোলা থাকবে, যখন দরকার হবে ডেকে নিও। অদ্ভুত। আব্রাহাম, আমার কাছে থাকো প্লিজ। এমন করছো কেন? কাছে না আসো, কিন্তু একই বিছানায় থাকতে কি সমস্যা? এতদিন ছিলাম, এটাই অনেক। নিজের মতো থাকো এখন। যখন তোমার প্রেগনেন্সির 8 মাস চলবে, তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময়টা তোমার অসুবিধা হতে পারে। যা ভালোবাসো। আব্রাহাম রুম থেকে গেলে ফারিহা বালিশ জড়িয়ে কেঁদে দেয়। তার সব কিছু বিরক্ত লাগছে। এইভাবে সময় পার হবে কেমন করে? আব্রাহাম কি তাকে সত্যি চুক্তি শেষ হলে তাড়িয়ে দেবে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের কাছে রাখবে না? সব কিছু কল্পনা করতে মাথা চারা দিয়ে উঠে তার। চোখ বন্ধ করেই ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে আব্রাহাম একবার ফারিয়ার রুমে এসে ফারিহাকে দেখে যায়। ফজরের সময় উঠে ফারিহাকে ডেকে দেয়। নামাজ পড়ে আবার হালকা কিছু ফলমূল কেটে ফারিহাকে খাইয়ে দেয়। ফারিহা বমি করে দেয়। আব্রাহাম বিরক্ত হয়ে বলে, উফ, সব তো বমি করে বের করে দিচ্ছ। তাহলে পেটে কি থাকলো? থামো, আরও অনেক কিছু খাবা, এনে দিই। হ্যাঁ, এক কাজ করো, আমার গলায় ভাতের পাতিল বেঁধে দাও, ফলমূলের দোকান বেঁধে দাও, তাহলে যখন ইচ্ছে তখন খেতে পারবো। তোমার তো সমস্যা নাই, আমি তো খাবো, তাই না? দাও দাও, বেঁধে দাও। এমন রাগ করছো কেন? আমি তো ভালো কথা বলছি। তোমরা মেয়েরা বেশি বুঝতে চাও কেন, ইডিয়েট? ফারিহা আব্রাহামের গলা জড়িয়ে ধরে আর বারবার বলে, গলায় খাবার বেঁধে দাও। আব্রাহাম বিরক্ত হয়ে রুম থেকে চলে যায়। ফারিহা মুখটা ছোট করে বলে, শয়তান ছেলে, আমাকেও খেয়ে মেরে ফেলবে।
নিজে খায় না আর আমাকে 2 মাসে মোটা বানিয়ে দিচ্ছে। এবার খাওয়াতে আসো, কি করি দেখে নিও। ধরো খাও। ফারিহা চিৎকার দিয়ে উঠবে, সাথে সাথে আব্রাহাম মুখ চেপে ধরে বলে, আরে খাবার আনি নাই তো, এই সময় নাকি মেয়েরা টক পছন্দ করে, সেজন্যই টক খাবে। নাও, তেঁতুলের আচার, বড়ুয়ের আচার, জলপাইয়ের আচার আর চালতার আচার আছে। আগে বলবে তো। ফারিহা তাড়াতাড়ি করে বয়ামের মুখ খুলে হাত ঢুকিয়ে দেয়। আব্রাহাম ধমক দিয়ে চামচ এনে দেয়। ফারিহা মজা করে আচার খেতে থাকে। আব্রাহাম হা করে যায়, তাড়াতাড়ি বয়াম ছিনিয়ে নেয়। একটা বয়াম থেকে প্রায় অর্ধেক সাবার করে দিয়েছে। এসব কি? খেতে দিয়ে বয়াম নিচ্ছ কেন? ও, তুমিও খাবে? আমাকে বললেই হয়। এইভাবে বয়ামের দিকে তাকিয়ে আছো কেন? নাল পড়বে বাচ্চার। নাল? ও, তুমি তো সব বুঝতে না। লালা পড়বে মানে মুখ থেকে পানি পড়বে। এইভাবে নজর দিও না, বাচ্চার পেট খারাপ হবে। তখন আমার পেটের মধ্যে পটি করে দেবে। কি? আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? এসব কি বলে? আব্রাহাম অবাক হয়ে কথাটা বলে। ফারিহা কাঁদো কাঁদো মুখ নিয়ে হাত বাড়িয়ে দেয় আব্রাহামের দিকে, ভাবে আর কিছু আচার দেবে তাকে, কিন্তু না, আব্রাহাম বয়াম বাহিরে রেখে আসে। ফারিহা মন খারাপ করে পেটে হাত দেয়, তারপর বলে, বাবু, তোমার বাবাই অনেক পচা। আমাকে আচার খেতে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে গেল, দেখছো? বড় হয়ে তুমি বাবাইকে বকা দিও কেমন? তোমার বাবাই ভালো না। আর কিছু? চুপচাপ ঘুমাও। তুমি ভালো না। হ্যাঁ, আমি জানি। ফারিহা রেগে বালিশ নিয়ে শুয়ে পড়ে। আব্রাহাম মনে মনে হাসে কিছুক্ষণ, উঠে ফারিহার কাছে যায়। ফারিহার মাথা নিজের কোলে নিয়ে চুল বিলি দিয়ে দেয়। ফারিহা চোখ খুলে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম হেসে বলে, ঘুমাও, সমস্যা নেই। আরেকটু ঠিকমতো খাওয়া দাওয়া করো প্লিজ। তুমি হয়তো বুঝতে পারছো, আমার কাছে বাচ্চার মূল্য অনেক। তুমি চিন্তা করো না, তোমার সন্তান ঠিক থাকবে। কিন্তু এই অবস্থায় আমার খাওয়া দাওয়া একটু কম হবে, সেটা তোমাকে মেনে নিতে হবে। আচ্ছা, কিন্তু চেষ্টা করো কেমন? ভয় হয় যদি হারিয়ে ফেলি তাকে। হারিয়ে ফেলা তো আবার আমার সবাই মনে হয়। আপনি কি আমাকে কখনো ভালোবাসবেন না আব্রাহাম? বাসি তো, বাসবো না কেন? ফারিহা উঠতে চাইলে আব্রাহাম বাধা দেয়। আব্রাহাম নিজে ফারিহার সাথে শুয়ে পড়ে। ফারিহা আব্রাহামের বুকের সাথে নিজেকে চেপে নেয়। আব্রাহাম জোরে শ্বাস নিয়ে বলে, এত কাছে আসে কেউ? বুকের মধ্যে কি ঢুকে যাবে? নাও, বুকের মধ্যে রাখলে আমার কোনো সমস্যা নেই। তোমাকে পাওয়ার জন্য তোমার বুকের মধ্যে যেতে আমার সমস্যা নেই। ফারিয়া, একটা কথা বলি। বলো। আমাকে ভালোবাসো না প্লিজ। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার থেকে কষ্ট ছাড়া তুমি কিচ্ছু পাবে না। আমি আপনার ওয়াইফ, আপনাকে ভালোবাসা আমার অধিকার। সেই অধিকার আমি তোমাকে দিতে চাই না। পাগলামি করছো কেন? আমাদের বিয়েটা চুক্তির। আমাকে ভালোবাসবেন একদিন, দেখে নিয়ে। আচ্ছা। ফারিহা বিড়বিড় করে এটা সেটা বলতে থাকে। একসময় ঘুমিয়ে যায় সে। আব্রাহাম উঠে অফিসে যায়। অফিস থেকে বন্ধুদের সাথে ঘোরার জন্য পার্কে যায়। ফারিহা আসার পর থেকে কোথাও ঘোরাঘুরি করে নাই তারা। 3 জন মেয়ে ও 2 জন ছেলে বসে আছে। তার মধ্যে আব্রাহাম একজন। গল্পের মাঝে মিতু নামের মেয়েটা বলে, আব্রাহাম, ভাবির ছবি দেখালি নিজে, এমন লুকিয়ে রাখছিস কেন? তোদের বিয়ের কথাটা কে বলেছে? আয়ান। আয়নের থেকে দেখে নিস। আর যখন এটা জানিস, তো সবটাই জানার কথা। চুক্তির বিয়ে আমার। মেয়েটা কষ্ট পাবে। একটা মা বাচ্চা রেখে কখনো একা থাকতে পারবে না। সেসব তোদের ভাবতে হবে না। তোর জেদ বেশি, যা, আমি আর কি বলবো। সবার সাথে আড্ডা দিয়ে আব্রাহাম রাত 10টার পর বাসায় আসে। আব্রাহাম রুমে গিয়ে ব্যালকনিতে চোখ দেয়। ফারিহা গালে হাত দিয়ে বই পড়ছে। ফারিহাকে দেখে তার মনটা শান্ত হয়। কেন হয় সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে ধীর পায়ে ফারিহার কাছে যায়। ফারিহা মাথা না উঠিয়ে বলে, আজ তোমার এত লেট হলো যে? ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তুমি খাওয়া দাওয়া করেছো? না, তোমার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা চলো। আব্রাহাম যাওয়ার জন্য পা বাড়ালে ফারিহা হাত ধরে আটকিয়ে দেয়। উঠে আব্রাহামের গলা জড়িয়ে ধরে, গলায় গালে কপালে কিস করে। আব্রাহাম অবাক হয়ে ফারিহার কাণ্ড দেখছে। শেষে বুঝতে না পেরে বলে, কি হয়েছে তোমার? এমন ব্যবহার করছো কেন? তোমার বাবু বলেছে। কি বলেছে? বলেছে যে মাম্মা, বাবার থেকে তুমি আদর নাও না কেন? তুমি বাবার থেকে বেশি বেশি আদর নিও। হ্যাঁ,
তোমার বাচ্চা তোমার মতোই এইসব বলবে। আল্লাহ আর কোনো মেয়ে পায়নি, তোমাকে আমার ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। যাও, তোমার বাড়ি থাকবো না। আব্রাহামের বুকটা ধুক করে ওঠে। এমন কথা সে স্বপ্নেও ভাবে না। আর ফারিহা মুখে নিয়েছে। আব্রাহাম ফারিয়াকে টেনে বুকের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, খবরদার এইসব কথা বলবে না। তোমার গর্ভে যে আছে তাকে আমার চাই, সে আমার সুখ। তাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো। তাকে হারাবো না সহজে, হারাতে দেবো না কখনো। হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে নাচো সারাক্ষণ, আমার দিকে তো কেউ নজরই দেয় না। দিলাম তো। আব্রাহাম ফারিয়ার কপালে চুমু দিয়ে কথাটা বলে। এভাবে সময়গুলো কেটে যায়। কেটে গেছে আরও 8 মাস। ফারিহা ঘুমের মাঝে ভয় পেয়ে উঠে বসে। আব্রাহাম তখন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। ফারিহার 10 মাস পড়েছে। ডাক্তার বলে দিয়েছে এই মাসের 9-10 তারিখে নর্মাল বেবি হবে, না হলে সিজার করতে হবে। আর সেখানে আজ 7 তারিখ। আব্রাহাম তাড়াতাড়ি করে ফারিহার কাছে আসে। ফারিহার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে, কান্না করছো কেন? আমি স্বপ্ন দেখেছি আব্রাহাম, তোমাকে হারিয়ে ফেলবো আমি। বাজে স্বপ্ন দেখেছো? স্বপ্ন তো স্বপ্নই, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু আছে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? এই 10 মাসে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। তুমি এতটা অভিমানী যে আমি তোমার অভিমানে মিশে গেছি। ভালোবাসো না এক বিন্দু, একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে? এইসব বিষয়ে আমি কথা বলতে চাই না। কেন আব্রাহাম, একটু ভালোবাসা দিলে কি হবে? উফ ফারিয়া, তোমাকে বলেছি না চুক্তি শেষ, তুমিও এখন থেকে বিদায় নেবে। সো একটা কথাও শুনতে চাই না, ঘুমাও। আমার প্রচুর ব্যথা করতেছে, মরে যেতে ইচ্ছে করতেছে। ফারিয়া, বলছি না এইসব কথা কখনো মুখে আনবে না, কিছু হবে না, আমি আছি তো। আব্রাহাম ধমক দেয় একটা। ফারিহা চোখ মুখ শক্ত করে ব্যথা কমানোর জন্য অপেক্ষা করে। শেষে বিরক্ত হয়ে বলে, একটু পানি দাও, পেট টান টান হয়ে আছে আমার, ভালো লাগতেছে না কিছু, ঘুমাতেও পারতেছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডক্টরের সাথে কথা বলছি। ওয়েট, নড়াচড়া করো না বেশি, বাচ্চার অসুবিধা হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলেও তোমার কিচ্ছু যায় আসে না, বাচ্চা তো তোমার জন্য সব। অসহ্য, উফ, বাচ্চা জন্ম দিতে গিয়ে আমি মরে যাই যেন, দোয়া করো। আর এসব ভালো লাগছে না আমার। বেশি কথা বলো কেন? আমি কথা বললেই সেটা বেশি হয়ে যায়, সত্যি কথা বলা হয় না সেজন্য। ফারিহা আর কোনো কথা বলে না, আব্রাহামের থেকে মুখ ফিরিয়ে নেয়। আব্রাহাম ফারিয়াকে পানি খাওয়ায়, তারপর ডাক্তার রেহানার সাথে কিছুক্ষণ কথা বলে। ফোন রেখে ফারিহার কাছে আসে, রেডি হতে বলে। হাসপাতালে নিয়ে যাবে সেই কারণে। ফারিহাও আর কিছু বলে না। আব্রাহাম যা বলে তাই শুনতে হয় তাকে, তাই এটা নিয়ে কথা না বাড়ানো ভালো। পেটে হাত দিয়ে ফারিহা ছটপট করতে থাকে। এই ব্যথা আর সহ্য করতে পারছে না সে। প্রায় 20 মিনিট পর হাসপাতালে পৌঁছায় তারা। ফারিহাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রুমের বাহিরে আব্রাহাম পায়চারি করছে। ভয় হচ্ছে তার। আয়ান তাকে সান্ত্বনা দিচ্ছে। আব্রাহাম মনে মনে বলে, আল্লাহ আমার বাচ্চার যেন কিচ্ছু না হয়, তাকে আপনি সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। সে আমার কাছে শোক, তাকে ছাড়া আমি নিঃস্ব হয়ে পড়ব। আপনার ছেলে হয়েছে স্যার? আব্রাহাম পিছু ফিরে ছলছল চোখ নিয়ে ডাক্তারের কোলের দিকে তাকিয়ে থাকে। আব্রাহামের এইভাবে তাকানো দেখে ডাক্তার বলে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। এত কিউট বাচ্চা জন্ম দিয়েছে আপনার ওয়াইফ, ওনার তো দামি উপহার পাওয়া প্রয়োজন। সমস্যা নেই, যত মিষ্টি খাওয়ার খেতে পারেন। আব্রাহাম কথাটা বলে সামনে পা বাড়ায়। একটা মহিলা ডাক্তারের কোল থেকে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে। আব্রাহাম কাছে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। তার হাত কাঁপছে। প্রথম কোনো ছোট বাচ্চাকে ছুঁয়ে দেখবে সে। টুপ করে তার চোখ থেকে এক ফোঁটা জল বাচ্চাটার শরীরের উপর পড়ে। বাচ্চা কেঁদে ওঠে। আব্রাহাম ভয় পেয়ে যায়। আব্রাহামের বিচলিত হওয়া দেখে ডাক্তার হালকা হাসে। স্যার, ভয় পাবেন না, বাচ্চাকে ঠিক করে ধরে রাখেন। আমার ছেলে কান্না করছে যে। ছোট্ট বাচ্চা, সেই জন্য কান্না করবে, এটাই স্বাভাবিক। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করে দেওয়া হচ্ছে। উনি আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আপনি দেখা করতে পারেন। ও ফারিয়া, কথাটা মাথা থেকে বের হয়ে গিয়েছিল আমার। ইস, মেয়েটা আমার জন্য কত কি করেছে। আর আমি কি সত্যি মেয়েদের ঘৃণা করি? তাহলে একটা মেয়ের সাথে 10টা মাস কিভাবে থাকলাম?
আব্রাহাম মনে মনে এসব চিন্তা করে আয়ানের দিকে তাকায়। আয়ান আব্রাহামের চাহনি দেখে বুঝতে পেরে বলে, যা মেয়েটাকে একটু দেখে আয়, তোকে তোর উপহার দিল। দেখেছিস তোর ছেলে কত সুন্দর। মাশা আল্লাহ, আমার ছেলের আমার মতোই হয়েছে। আব্রাহামের কথা শুনে আয়ান হালকা হাসে। আয়ান আব্রাহামের থেকে বাচ্চাটাকে নিয়ে আব্রাহামকে ফারিহার কাছে যেতে বলে। আব্রাহাম মাথা নাড়িয়ে ধীর পায়ে ফারিহার বেডের দিকে যায়। আব্রাহাম গিয়ে দেখে ফারিহার হাতে স্যালাইন চলছে। ভয় পেয়ে বলে, তোমার কি কিছু হয়েছে ফারিয়া? কই কিছু না তো। এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছো যে, আর কান্না করছো কেন? শরীর ব্যথা করছে কি? না, মনের ব্যথা বোঝার ক্ষমতা তোমার হয়নি আব্রাহাম। আমার কষ্ট হচ্ছে। আর মাত্র কয়টা মাস, তারপর তোমার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে। ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তুমি আর আমার সন্তান দুজনেই সুস্থ আছো। বাবুকে দেখবে না? একদম আমার মতো হয়েছে, জানো না? নিয়ে আসো। তোমার মতো হলেও তোমার মানসিকতার মতো যেন না হয়, তাহলে জানি না কত মানুষের কষ্টের মধ্যে দিয়ে সময় কাটবে। তুমি বড়ই পাষাণ আব্রাহাম। ভুলে যাবে না, টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো। টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। আজ টাকা আছে বলে যে কাউকে নাচানাচি করাতে পারবো আমি। ভালো লাগছে না, তুমি এখন যেতে পারো। আর ধন্যবাদ কেন দিচ্ছ? টাকার জন্যই তো সন্তান দিলাম, তাই এটা দিয়ে লজ্জা দিও না। বাচ্চাকে নিয়ে কই যাবে যাও? বাচ্চা নিয়ে পালানোর শখ? অসহ্য। ফারিহা চোখ বন্ধ করে নেয়। ছেলেটার কথা সহ্য হচ্ছে না তার, শরীর জ্বলছে। সে কোন দুঃখে বাচ্চাকে নিয়ে পালিয়ে যাবে? বাচ্চাকে খাওয়াতে হবে, সেটা হয়তো ওনার মাথায় নেই। ফারিহা এবার দাঁতে দাঁত চেপে বলে, তোমার ছেলেকে তুমি খাওয়াই দেবে, দাও। এটা থেকে অন্তত আমি শান্তি পাবো। বাপ বেটা একাই থাকো, আমার দরকার হবে না তো কারো। এখন থেকে ফিডার খাওয়ার দাও। তুমি আছো কি করতে? ভালো করে বললেই হয়। ভাগ্যিস ছেলেটা আমার মতো হয়েছে, না হয়তো আরও কথা শুনতে। কত কি বলতে জানি না। কোন দিন বলবে এটা বাচ্চা তোমার না, আমাকে দাও। আজব, তোমার ছেলেকে অন্য কারোর ছেলে বলতে যাবো কেন? না, যে ব্যবহার করছো বলতেও পারো। তোমার মতলব ভালো ঠেকছে না। আমার ছেলেকে তোমার থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, আমার ছেলেকে এখন আমার থেকে ছিনিয়ে নেবে, আর যে কত কি সহ্য করব। বদ মেয়ে, আমার ছেলে এটা, তোমার না, ওকে? ফারিহা হা হয়ে সব শুনছে, বিরক্ত হয়ে মুখ অন্যদিকে করে। আব্রাহাম নিজেও বিরক্তিকর একটা চাহনি দিয়ে ছেলেকে এনে ফারিহার একটা হাতের উপর শুইয়ে দেয়। ফারিহার দিকে তাকিয়ে আদরে গলায় বলে, আমার রিতকে খাবার দাও, তারপরে রেস্ট নিও। বিকেলে তোমাকে বাসায় নিয়ে যাব। তাছাড়া এখন তোমার ঘুমানো উচিত। সারা রাত তো ঘুমোতে পারো নাই। রিত? হ্যাঁ, আমার ছেলের নাম রিত। ছেলের নাম ঠিক করা হয়েছে? পিচ্ছি নাম। আমার বাবু তো পিচ্ছি, তাই বুড়োদের মতো আব্দুল কাদের, রইস, মোল্লা, খালেদ, মতি, করিম এইসব নাম রাখতে পারবো না, তাই না? কারণ বিজনেসম্যানের ছেলের নাম সুন্দর রাখতে হবে। বড় হয়ে ছেলেকে ডাক্তার বানিও। নো, বিজনেসম্যান হবে। ডক্টর সবচেয়ে বেইমানি বেশি করে, সুন্দরভাবে মিথ্যে কথা গুছিয়ে বলতে পারে তারা। ডাক্তার কিন্তু তোমার রিতকে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছে, আর তাকেই তুমি খারাপ বলছো? অসুস্থ হলে ডাক্তার সেবা করবে তোমার। ঘৃণা করি ডক্টরকে। আমি মরে গেলেও ডক্টরের কাছে আসবো না। দেখে নিও তুমি, যদি মৃত্যুর 1 মিনিট আগেও জানতে পারি যে ডক্টর দেখাতে আসলে আমি সুস্থ হব, তাও আসবো না। অদ্ভুত। আব্রাহাম হালকা হেসে কেবিন থেকে বেরিয়ে যায়। বাচ্চার সাথে সারাদিন কেটে যায় দুইজনের। বিকেলে ফারিহাকে আব্রাহাম বাসায় নিয়ে আসে। সন্ধ্যার সময় ফারিহা শুয়ে হৃদের মুখের দিকে তাকিয়েছিল। তখন আব্রাহাম বলে, এভাবে তাকিয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। মায়েরা তাকিয়ে থাকলে কখনো নজর লাগে না। ভুলভাল কথা বলো কেন? কিন্তু তুমি যখন যাবে তখন তো তোমার জন্য ঋতু কষ্ট পাবে, তাই এখন থেকেই ওর থেকে দূরে থাকো। তোমার মুখে এসব ছাড়া আর কিছু নেই? সব সময় যাওয়া যাওয়া করে মাথা চিবিয়ে খাচ্ছ আমার। আব্রাহাম রেগে একটা ঝাড়ি মারে। ফারিহা মুখ ভেঙায়, অন্যদিক হয়ে শুয়ে পড়ে। সারাদিন হৃদের সাথে দুষ্টুমি করা আব্রাহামের মূল কাজ। ফারিহাকে কাছেও ঘষতে দেয় না ঠিক মতো। শুধু খাওয়ানোর সময় ফারিহা, বাচ্চার জামা কাপড় ধোয়া, গোসল করানো সব আব্রাহাম একাই করে। ফারিহা সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে,
চোখের সামনে ছেলেকে তার থেকে হারিয়ে যেতে দেখছে সে। হৃদের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি করে সে বাবার কাছে যেতে পারে। প্রথম বলি বাবা দিয়ে শুরু হয়েছে তার। দুপুর 3টা। ফারিহা খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়। একবার মেঝেতে চোখ দেয়। হৃদ তার বাবাইয়ের কোলে হাসাহাসি করছে। ফারিহা মুনিরের কাছে ভিডিও কল দেয়। ভাইয়া কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 মাস পর দেশে যাচ্ছি। সুস্থ হওয়ার পর এখানেই জবে জয়েন করলাম। তো স্যার বলল 2 মাস পর বাংলাদেশে একটা অফিসে ট্রান্সফার করে দিবে। এটা তো ভালো কথা। যাই হোক, ওই দেশে যা পাইছো সেটাই অনেক। এত টাকা পয়সা আমার ভালো লাগে না। যাদের টাকা বেশি তারা সুখী, কিন্তু অন্যদের সুখ ছিনিয়ে নিতে ওস্তাদ। কি হয়েছে হঠাৎ এমন কথা? আর তোর চোখ মুখ আবারও শুকিয়ে গেছে দেখছি। 9-10 মাস আগেও কেমন মোটা হয়েছিলি মনে আছে? মুনিরের কথায় অতীতে ফিরে যায় ফারিহা। তখন সে 6 মাসের প্রেগনেন্ট ছিল। মুনিরের সাথে কথা চলাকালীন বলছিল, ফারিহা তোকে কেমন জানি মোটা মোটা লাগছে। চোখ মুখ ফুলে গেছে নাকি? এমন হয়ে গেলে কিভাবে? কই, আমি তো ঠিক আছি ভাইয়া। তাহলে আমি কি ভুল দেখছি? তোমার পায়ের সাথে সাথে চোখও গেছে? ডাক্তারকে বলে দিও তোমার চোখে চিকিৎসা করে যেন, নয়তো এখানে এসে আমাকে চিনতে পারবে না। সব সময় এক লাইন বেশি বলিস কেন? ফোনটা কোথাও রেখে পুরোপুরিভাবে ক্যামেরার সামনে আইতো, মাথা থেকে পা পর্যন্ত দেখি। ফারিহা তখন চমকে উঠেছিল। পেট বড় হয়েছে। ভাইয়ার সামনে গেলেই বুঝতে পারত কত কষ্ট করে যে ম্যানেজ করেছিল সবটা। মুনিরের ডাকে অতীত থেকে বেরিয়ে আসে ফারিহা। হালকা হেসে বলে, আমি ঠিক আছি ভাইয়া। দ্বিতীয় বর্ষের এক্সাম সামনে, সেজন্য টেনশনে শুকিয়ে গেছি। যাই হোক, তাড়াতাড়ি ফিরাই। আমি ফোন ডাকলাম। শোন, মুনিরের কোনো কথা ফারিহা শোনে না। ফোনটা রেখে কপালে হাত রেখে চোখ বন্ধ করে। আব্রাহাম তাকে বলে দিয়েছে আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে চোখে ঘুমের ভাব চলে যায়। হঠাৎ কপালে ঠোঁটে স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় সে। আব্রাহাম, তোমার প্রতি আমার আর মায়া বাড়িও না প্লিজ। হুটহাট জড়িয়ে ধরা, কিস করা একদম বিরক্ত লাগছে আমার। তোমাকে ছেড়ে গেলে এসব মিস করব। তুমি খুব ভালো ফারিয়া। যদি কখনো বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করব, কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গেও আমার প্রয়োজন নেই। তোমার থেকে একটা মূল্যবান জিনিস চাইলে দেবে? আসলে মূল্যবান কিছু না, তোমার কাছে সামান্য সেটা। কি বলো? সারাদিন ভেবে দেখি, রাতে চেয়ে নেব। আব্রাহাম হালকা হেসে হৃদকে মাঝখানে শুইয়ে দেয়। ফারিহা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার কিছুটা আগে। ঘুম থেকে উঠে নামাজ পড়ে পড়তে বসে। রাতের খাবার খাওয়া, রাতে নামাজ পড়া, সব মিলিয়ে সময়টা কেটে যায়। এখন রাত 11টা। আব্রাহাম শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোল করছে। ফারিহা হৃদকে অন্য পাশে দিয়ে আব্রাহামের কাছে ঘষে শুয়ে পড়ে। আব্রাহাম উঠতে গেলে ফারিহা বাধা দেয়। আব্রাহামের বুকে হাত রেখে বলে, তখন তোমার থেকে কিচ্ছু চেয়েছিলাম, মনে আছে? আমি এখন চেয়ে নিই। না করতে পারবে না? আগে প্রমিস করো। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইবো না। সরে যাও, আমার হৃদকে মাঝখানে দাও। তারপরে কি বলবে বলো, কি চাও দেব। এত প্রমিস করতে হবে না, আমি কথা দিয়ে রাখি। না, প্রমিস করো। আব্রাহাম দাঁতে দাঁত চেপে ফারিহার কথা মতো প্রমিস করে। ফারিহা এবার আব্রাহামের খালি বুকে নাক ঘষে মুখের দিকে তাকিয়ে বলে, এই 2টা মাস তোমার সঙ্গ চাই আমি। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, তোমার আদর নিতে চাই। এটা কি রাখবে না? হঠাৎ এমন চাওয়া? শেষ চাওয়া। আব্রাহাম টেনে ফারিহাকে নিজের সাথে মিশিয়ে নেয়। ফারিহা হালকা হেসে আব্রাহামের সাথে তাল মেলায়। আব্রাহাম আদরে মেখে দেয় ফারিহাকে। এভাবে কেটে যায় রাতটা। সকালে আব্রাহাম ঘন্টা 2-এর জন্য বাইরে যায়। ফারিহা এই সুযোগ কাজে লাগিয়ে আয়ানের রুমে যায়। আজ সে আব্রাহামের অতীত সম্পর্কে জানবে বলে ঠিক করে। আয়ানের রুমে গিয়ে সোফায় বসে। প্রথম সে আয়ানের সাথে কথা বলবে। একই বাড়িতে থাকে সবাই, অথচ কখনো কথা হয়নি। ফারিহা সালাম দিয়ে বলে, আব্রাহামের অতীত সম্পর্কে জানতে চাই আমি। বলো কি জানতে চাও? কেন মেয়েদের ঘৃণা করে? কেন আমার সাথে এমন চুক্তি করলো? 1 বছর পেরিয়ে গেল, তবুও মন জয় করতে পারি নাই আমি। এসবের কারণ কি? আয়ান হালকা হেসে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টিকে তাহলে তো ভালো হবে। তাই বলতে শুরু করে,
শুরুটা আরও 10 বছর আগে। এসএসসির পর একটা মেয়ের প্রেমে পড়ে আব্রাহাম। মেয়েটাও কম না, দুজনকে অনেক ভালোবাসত। আব্রাহামের পরিবার এসব বিষয়ে কিছু জানতো। মেয়েটা গরিব ফ্যামিলি ছিল, ইচ্ছে ছিল একজন ডক্টর হবে। আব্রাহাম প্রাণ প্রিয় প্রেমিকার কথা ফেলতে পারে না। ইন্টার শেষে মেডিকেল এক্সাম দিয়ে টিকে যায় মেয়েটি। সব পড়াশোনার খরচ আব্রাহাম বহন করে। সব ভালোই চলছিল, সমস্যা হয় অন্য জায়গায়। আব্রাহামের জিএফ যখন মেডিকেল এক্সাম দিয়েছিল তখন আর একটা ছেলে ছিল, প্রথম হয়ে চান্স পায়। তো মেয়েটা সেই ছেলেটার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে আব্রাহামের সাথে মেয়েটার এতটাই খারাপ সম্পর্ক হয়ে গেল যে আব্রাহামকে না জানে মেয়েটা সেই ছেলেটাকে বিয়ে করে নেয়। মানে এত বছরের প্রেম কিভাবে ভুলে যায় মানুষ? কিন্তু তাই বলে আব্রাহাম এমন সিদ্ধান্ত কেন নেবে? সব মেয়ে তো এক না। কথার মাঝে কথা বলো না। আব্রাহাম ওর প্রেমিকার পা ধরে ফিরে আসতে বলে, কিন্তু ফিরে আসে না। তারপর থেকে আব্রাহাম মেয়েদের সহ্য করতে পারে না, ঘৃণাও করে। ও এত ভালোবাসার পর যাকে পায় না সে কেমন। আস্তে আস্তে আব্রাহাম একা হয়ে যায়, মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকে এখন আমরা দুজনেই থাকি। বুঝলাম, কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবে না, এমন নাটক করার মানে কি? অসহায়ত্ব সুযোগ কেন কাজে লাগালো? কেন? আর বাচ্চা নেওয়ার ভূত মাথায় চাপলো কিভাবে? সবার একটাই কথা, বংশের মান রক্ষা করতে হবে, নাতি নাতনি মুখ দেখবে। আব্রাহাম এভাবে ঠকে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতেও ভয় পায়। তার সিদ্ধান্ত নেয় চুক্তির বিয়ে করবে, কারণ এতে বাচ্চাটা তো তার রক্তের হবে। রক্ত তো বেইমানি করবে না। তারপর বাকিটা তুমি জানো। সংক্ষিপ্ত করে বললাম। এখন আব্রাহাম আসবে, নিজের রুমে যাও। ধন্যবাদ। তবে মনে হয় না আমি আব্রাহামের সাথে সারা জীবন থাকতে পারবো। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন। অনেক বলেছি, লাভ হবে, হয় না। আচ্ছা, আপনি বলেন, হৃদকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি তোর মা। একটা মা বাচ্চা ছাড়া কিভাবে থাকবে? অনেক বলেছি আমি, কিন্তু ও মানতে নারাজ, সংসারও করতে চাই না। তবে একটা সিক্রেট কথা বলতে পারি তোমাকে, সেটা জানার পর অবশ্যই আমি অবাক হয়েছিলাম। কি? আব্রাহাম তোমাকে ভালোবাসে, ওর অভিমান তুমি মিশে আছো। তোমার প্রতি ওর অনেক অভিমান। আব্রাহাম আমার কাছে কি বলেছে জানো? আয়ানের কথা শুনে ফারিহা অবাক হয়। আব্রাহাম তাকে ভালোবাসে? এটা যেন অবিশ্বাস্য। ফারিহা অবাক হয়ে বলে, কি বলেছে? তুমি ভালো, কিন্তু টাকা লোভ, বাচ্চা দিতে রাজি হয়েছো। এটা ওর খারাপ লাগে। ও ভাবে তুমিও বেইমান। মানে আমি বেইমানির কি করলাম? আর টাকার লোভ আব্রাহাম আমাকে দেখাইছে সুযোগ বুঝে। আমি বিপদে ছিলাম, সেটা কাজে লাগিয়েছেন আপনারা। আর এখন সব আমার দোষ? ও তাই ভাবে, বলে বাচ্চাকে রেখে যেতে মায়া হবে না। কেন টাকার জন্য বাচ্চা দিতে রাজি হলো? মা বাবা মরা ভাইটা আমাকে মানুষ করেছে, তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম তাহলে নাকি? আব্রাহাম এটা বুঝতে চায় না, তবে তোমার প্রতি ও দুর্বল। দেখো, 2টো মাস তোমার হাতে আছে, যদি পারো নিজের করে নাও। ফারিহা কিছু বলতে যাবে তার আগে গাড়ির আওয়াজ পায়। দৌড়ে নিজের রুমে যায়। আব্রাহাম এখন বাড়ি আসবে। ফারিহা চোখ বন্ধ করে ভাবতে থাকে বিয়ের প্রথম দিনের কথা, যেদিন সে এখানে প্রথম এসেছিল। আব্রাহাম বিকেলে কাজে নিয়ে এসে 3-4 জনকে সাথে নিয়ে বিয়েটা কমপ্লিট করেছে। ফারিহা তো ভেবেছিল বিয়ে ছাড়া চুক্তিপত্র নিয়ে সংসার করতে হবে তাকে, কিন্তু না, আল্লাহ সহায় ছিল। সেই কারণে বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। কিন্তু এতেও লাভ নেই। চুক্তি হিসাবে 1.5 বছর পর আলাদা হতে হবে তাদের। চুক্তিতে আরও লেখা আছে, আলাদা না হলে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে হবে। এসব ভাবতে ভাবতে ফারিহা চুপচাপ হৃদের পাশে শুয়ে পড়ে। হৃদের বুকে হাত দিয়ে বুঝতে পারে জেগে আছে। ফারিহা ভ্রু কুঁচকে বলে, বাপের কিছু ছাড়ে নাই। আরে বেটা, তুই তো একটু মা পাগল হইতে পারিস, যাতে তোর বাপ আমাকে রেখে দেয় তোর জন্য। কিন্তু না, উনি বাপ পাগল। আব্রাহাম তখন রুমে আসে। ফারিহার কথাটা সে শুনতে পায়। ভ্রু কুঁচকে বলে, আমার ছেলের কাছে আমার নামে কুমন্তব্য করা হচ্ছে নাকি? লাভ নাই, ছেলেটা আমার। তাই যতই যাই বলো না কেন, রিত শোনা আমার কাছেই থাকবে। আব্রাহাম ভালোবাসেন আমাকে? আব্রাহাম কথা শুনতে পেল কিনা ফারিহা বুঝতে পারে না। আব্রাহাম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে। ফারিহা বিরক্ত নিয়ে উঠে বসে। হৃদকে কোলে নিয়ে ব্যালকনিতে যায়। বাইরে হালকা বাতাস বইছে। আব্রাহাম একদম গোসল করে বের হয়।
বিছানায় তাকিয়ে হৃদকে না দেখে ব্যালকনিতে তাকায়। হাতে তোয়ালি নিয়ে ব্যালকনিতে যায়। এখনও গরম পড়ে নাই পুরোপুরিভাবে, আর তুমি হৃদকে নিয়ে ব্যালকনিতে আসছো কেন? হ্যাঁ, কেন, কি সমস্যা? আমার ছেলেকে নিয়ে আমি কি সময় কাটাতে পারবো না? এটাও কি চুক্তির মধ্যে লেখা ছিল? বেশি বোঝো কেন? হৃদের ঠান্ডা লেগে যাবে। 12টা পার হয়ে গেছে, গিয়ে গোসল করে নাও। আমি হৃদকে গোসল করে দিচ্ছি। গোসল করে আসছো তুমি? আমি হৃদকে গোসল করাই দিই আজকে। হৃদা আজ আমার সাথে গোসল করবে, দাও। কেন? এতদিন তো আমি গোসল করিয়ে দিলাম, আর তোমার শখ জেগেছে কেন? কারণ কয়দিন পরেই তো চলে যাব। না থাক, আমি গোসল করাবো না, সকালে করেছি, এখন ঠান্ডা লাগে। সুদর। কি? ফারিহা হা হয়ে আব্রাহামকে দেখে। আব্রাহাম সেদিকে পাত্তা না দিয়ে হৃদকে গোসল করাতে নিয়ে যায়। গোসল করিয়ে হালকা খাবার খেয়ে নেয়, সাথে হৃদকেও খাইয়ে দেয়। তারপর দুজনে শুয়ে পড়ে। আব্রাহাম চোখ বন্ধ করেছিল। ফারিহা আব্রাহামের এসব কাণ্ড দেখে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছে দেখে পাশ থেকে ফল কাটার ছুরি নেয়। রেগে মিছিমিছি আব্রাহামকে মারার জন্য সেটা তোলে। ভাবে এমন করলে যদি নিজের রাগ কমে, কিন্তু মারতে যাওয়া মাত্র আব্রাহাম চোখ খুলে লাফিয়ে ওঠে। আব্রাহাম অবাক হয়ে বলে, ফারিয়া, তুমি আমাকে খুন করতে যাচ্ছ? এতদিন কালসাপ বাড়িতে পুষে রেখেছি আমি। বাহ বাবা বাহ, আসলেই মেয়েরা বেইমান। নিজের স্বার্থ হাসিল হলে হার সেই ব্যক্তিকে দেখে না যে তাকে সফল হতে সাহায্য করেছে। তুমি আমাকে ভুল বোঝো না, আমি তো জাস্ট মজা করছিলাম। নিজের চোখকে অবিশ্বাস করতে বলছো? তোমার উপর রেগে আছি, সেজন্য এমনি মারার মতো করে হাত তুলি। প্লিজ ভুল বোঝো না আমাকে। থাক, এসব নাটক আর করতে হবে না। মেয়েদের বিষয়ে ভালোভাবে জানা আছে আমার। হ্যাঁ, মেরে দিও। এমন বেইমান আর ছলনা নিয়ে বাঁচতে চাই না আমি। আব্রাহাম প্লিজ, বেশি বুঝতে যাচ্ছ কেন? তোমাকে মারার হলে রাতে মারতে পারতাম। আমি এমনি মজা করছিলাম, তুমি খুব ভালো করে জানো ভালোবাসি তোমাকে আমি। আমি তোমার হব না, দেখো এমন করছো। কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের সাথে রাখবো, হৃদের জন্য না, আমার জন্য। কিন্তু না, আর কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত নেব না। আব্রাহাম 2 মাস সময় আছে তোমার কাছে, নিজের সব গোছাতে শুরু করো। 2 মাস পর এই শহরে তোমাকে দেখতে চাই না। যদি দেখি, তোমার ভাইকে শেষ করে দিতে সময় নেব না। ফারিহা কেঁদে দেয়। কেন মজা করতে গেল সেটা ভেবে এখন নিজের উপর রাগ ওঠে। আব্রাহাম হৃদকে বুকের সাথে চেপে ধরে। তার হৃদকে মেরে ফেলবে না তো? ভয় তার মনে জেগে বসেছে। ফারিহা আব্রাহামের কাছ থেকে সরে যায়, সোফায় বসে চোখ বন্ধ করে। সারাদিন দুজনের অভিমানে কেটে যায়। রাতে ঘুমানোর সময় ফারিহা আব্রাহামের পাশে ঘুমাতে গেলে আব্রাহাম রেগে বলে, আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না কখনো। ঘৃণা করি আমি তোমাকে। তোমার মতো মেয়েদের আমার থেকে দূরে থাকো। হৃদকে মাঝখানে দাও, নয়তো কি করব তা ভাবতেও পারবে না। প্লিজ রেগে থেকো না। আর এমন করছো কেন? তুমি ছোট বাচ্চা না, সব বোঝো, তবু এমন করে আছো কেন? আমার কথা শোনো। কথা কানে যায়নি? মুনির কি দেশে ফিরতে চায়, নাকি পার্মানেন্টভাবে এখানে থাকার ব্যবস্থা করে দিব, কোনটা? ফারিহা ছলছল চোখ নিয়ে আব্রাহামের দিকে তাকায়। ছেলেটার এত জেদ কেন? একটুও ওকে বুঝতে চায় না। ফারিহা অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। এভাবে কেটে যাচ্ছে সময়। হৃদ এখন পুরোপুরি বাবার ভক্ত। মা ছাড়াও এখন থাকতে পারবে সে। কেটে গেছে এর মাঝে 2 মাস। রাতে ফারিহা শুয়ে আছে। ফারিহার বুক ধুকভুক করা শুরু হয়েছে। আব্রাহাম নিজে তার জন্য অন্য একটা শহরে বাসা ভাড়া করেছে। এই শহর ছেড়ে তাকে যেতে হবে। আব্রাহাম তার কথায় অটল। অথচ ফারিহা ভাবছে আজ আব্রাহাম তাকে বাধা দিবে, সারা জীবনের জন্য তাকে নিজের কাছে রাখবে। এসব ভাবছিল, তখন আব্রাহাম এসে বলে, গাড়ি চলে এসেছে, আর মুনির দেশে আসবে আজ। রেডি হচ্ছে, এখন চলো গিয়ে দিয়ে আসি। তোমাকে এই শহরে যেন কখনো না দেখি। ভুলে যাবে হৃদের কথা। আজ থেকে তুমি আগের মতো সিঙ্গেল। তুমি বিবাহিত, এটা কেউ জানবে না। আব্রাহাম, তোমার কাছে রেখে দাও আমাকে। তোমার কাছে থাকতে চাই সারা জীবন। তোমার কেয়ারিং, ভালোবাসা সব নিয়ে বাঁচতে চাই আমি। তোমাকে না পেলে আমি মরে যাব। নাটক শেষ, তাহলে যেতে পারো। তো 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 তোমার ছেলের মা না হয়ে ওর কাজের লোক করে রাখো আমাকে প্লিজ। ওকে ছাড়া কীভাবে থাকবো আমি? আমি তোকে জন্ম দিয়েছি। পা ছাড়ো, আমার কিন্তু বিরক্ত লাগছে এসব। এমন নাটক পছন্দ না আমার।
ফারিহা আব্রাহামের পা শক্ত করে ধরে। আব্রাহাম পা সামনে এগিয়ে যেতে পারছে না। ফারিহা পা ধরে কেঁদে কেঁদে বলছে, আব্রাহাম, দয়া করো আমার উপর। কখনো তোমার বউ হওয়ার চেষ্টা করব না, হৃদের মা হব না। ওর তো দেখাশোনার জন্য একজন প্রয়োজন, তাই না? তোমার দাসী হয়ে থাকতে চাই আমি। আমি মা বাবার সাথে থাকবো। আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি। বরং তোমার কখনো সাহায্য লাগলে জানিও, যে কোনো সময় সাহায্য পাবে আমার থেকে। আব্রাহাম, এত পাষাণ হচ্ছ কেন? প্লিজ আমাকে দয়া করো, রেখে দাও তোমার কাছে। আমি হৃদের মা। ছোট হৃদ এসব দেখে কেঁদে দেয়। ফারিহা আব্রাহামের পা ছেড়ে উঠে হৃদকে কোলে নিতে চায়, কিন্তু আব্রাহাম সরে যায়। অতিরিক্ত চিন্তায় ফারিহা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে অন্য একটা শহরে আবিষ্কার করে। সে অবস্থায় তাকে আব্রাহাম গাড়িতে উঠিয়ে দিছে, তারপর নিচে এসে ফারিহাকে রেখে গেছে। ফারিহা এখনও কেঁদে যাচ্ছে। কই থেকে কি হয়ে গেল? আব্রাহাম এতটা জেদি বুঝে উঠতে পারে নাই সে। রাত লেগে এসেছে। মুনির বারবার ফোন দিছে ফারিহার কাছে। ফারিহা ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। মুনির চলে এসেছে বাংলাদেশে। ফারিহা ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে, পেটে হাত দিয়ে কিছুক্ষণ বিড়বিড় করে। অপরদিকে আব্রাম, তুই কাজটা মোটেও ঠিক করিসনি। মেয়েটি তোর কাছে ভিক্ষা চাইছে থাকার জন্য, অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। হৃদ কি সত্যি মা ছাড়া থাকতে পারবে? কিছু মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, সেই সন্তান কি মা ছাড়া বড় হয় না? এইসব বিষয়ে কথা বলতে চাই না। মা বাবার সাথে থাকছি আজ থেকে। রেডি হও। তুই পাষাণ, মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধাবোধ করে না? আমিও এক সময় কারোর পায়ে পড়েছিলাম, তখন সে ফিরেও তাকায়নি। তাই এইসব আমার কাছে এখন নাটক মনে হয়। আয়ান রেগে সেখান থেকে উঠে যায়। সব কিছু তার কাছে অসহ্য লাগছে। আব্রাহামের এমন একরোখা দেখে বিরক্ত হয় সে। তারপর কয়েকদিন পর তার বিয়ে। আব্রাহাম বিয়ে করবে না দেখে এখন তাকেই বিয়ে করতে হচ্ছে। মুনির বাসায় ফিরে রাত 3টার পর। ফারিহা ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। তার পেটে বেড়ে উঠছে আরও একটি প্রাণ। অনেক ভেবে সে এই সিদ্ধান্ত নিয়েছিল। সে নিজেও কখনো আর বিয়ে করতে চায় না। পরের দিন সকালে ফারিহা ভয়ে ভয়ে মুনিরকে সব খুলে বলে। তারপর 3 মাস মুনির ফারিহার সাথে কথা বলে নাই। আস্তে আস্তে সব স্বাভাবিক হতে থাকে। মুনিরও বিয়ে করে। সুন্দরভাবে কেটে যায় সবার সময়। আয়ুষীমা, আমার বেঁচে থাকার জন্য তুই হলেই হবে। তোকে নিয়ে কেটে দেবো সারা জীবন। তোর বাবাই যেমন তোর ভাইকে নিয়ে কাটাবে জীবন, ঠিক আমিও পারবো তোকে নিয়ে কাটাতে আমরণ। তুই আমার সব, সোনা। ফারিহা ফুটফুটে এক কন্যা সন্তানকে কোলে নিয়ে ছাদে বসে আছে। কেটে গেছে আরও সময়। আজ সে এক কন্যা সন্তানের মা। এরপর কি হবে সেটা হয়তো নিজেও জানে না। এইভাবে কেটে যাচ্ছে বছরের পর বছর। সে সময় এসেছে কি, যে সময় আবারও মুখোমুখি হতে হবে তাদের। ফারিহা চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে। পাশে আব্রাহাম ছিল। ফারিহার চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তারও। রুমের লাইট জ্বালিয়ে ফারিহার দিকে তাকায়। থেকে থেকে ফুপিয়ে কেঁদে উঠছে মেয়েটা। আব্রাহাম ফারিহার পাশে গিয়ে জড়িয়ে ধরে। ফারিহা 2 হাতে আব্রাহামকে খামছে ধরে। আব্রাহাম অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? ফারিয়া, এই ফারিয়া, কথা বলো। কি হয়েছে তোমার? এই আমার দিকে তাকাও, দেখো কিচ্ছু হয়নি। কাঁদছো কেন? ফারিহা আব্রাহামের দিকে তাকিয়ে দেখে একবার সে নিজের বেডে আছে। আর এখনও রাত। ঘড়িতে কয়েকবার চোখ বুলায়। বেশ কিছুক্ষণ আব্রাহামকে পরখ করে সে। তারপর ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। এবার ফারিহা আব্রাহামের একদম কাছে গিয়ে বলে, আব্রাহাম, আমাকে ছেড়ে দেবে না তো তুমি? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হৃদের জন্য হলেও আমাকে রেখে দাও প্লিজ। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমি ইচ্ছে করে তোমাকে মারতে চাইনি। আচ্ছা বাবা, সেটা নিয়ে ভাবতে গেছো কেন? কিছু ভাবলেই ভয় পাও, তুমি জানো না? সরি কালকের জন্য। হৃদের ঘুম ভেঙে যাবে। কান্না করো না, শান্ত মেয়ের মতো ঘুমাও। তুমি আমাকে ডিভোর্স দিবে না? সত্যি করে বলো। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? তোমার মতো আমাকে আগলিয়ে রাখবে? রাতে এইসব কথা না বললেই কি নয়? অসহায় ছিলাম আব্রাহাম, সেজন্য তোমার শর্তে রাজি ছিলাম। আমি এত কিছু তখন ভেবে দেখি নাই। প্লিজ আমাকে ছেড়ে দিও না, প্লিজ। আমি তো তোমার ওয়াইফ, শুধু চুক্তি না। আচ্ছা, সেই সব নিয়ে কাল কথা বলি। এখন একটু ঘুমাও, আমার মাথা ব্যথা করতেছে। সকালে আবার অফিসে যেতে হবে। পানি খেয়ে ঘুমাও,
স্বপ্ন দেখছো, স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি সত্যি ভালো না আব্রাহাম, আমাকে একটুও বুঝতে চাও না। তোমাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়ব। হৃদয় জন্মটা ভুল ছিল, তুমি আমাকে এতটা মাসও চিনলে না। সেই একই কথা, এমনি এমনি জন্ম দাওনি, তার বিনিময়ে তোমার ভাইয়ার চিকিৎসা করানো হয়েছে, ওখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। আর কি চাই? তোমাকে চাই, হৃদকে চাই, তোমার ভালোবাসা নিয়ে একসাথে সারা জীবন থাকতে চাই। আব্রাহাম ফারিহার কথায় কান না দিয়ে অপর পাশে এসে শুয়ে পড়ে। ফারিহা কিছুক্ষণ বসে থাকে, হৃদকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। হৃদ নড়ে উঠলে কপালে কিস করে পাশে শুয়ে পড়ে। আব্রাহাম লাইট অফ করে। অন্ধকারে ফারিহার মুখের দিকে তাকায়। মেয়েটা ভয় পেয়েছে বুঝতে পারে। এত ভয় না পেলে এভাবে চিৎকার দিত না সে। সে তো জানে ফারিহা টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে। সেটাকে অবশ্য স্বপ্ন বলা যায় না, নিজের কল্পনা সবটা। খুব ভোরে আব্রাহামের ঘুম ভেঙে যায়। প্ল্যান অনুযায়ী বাড়ি সাজাতে শুরু করে। এর মাঝে মুনির চলে এসেছে। আব্রাহাম মুনিরের সাথে ভালো মন্দ কথা বলে কাজে লেগে পড়ে। বেলা হতে হতে আব্রাহামের বাড়ির সবাই চলে আসে। হৃদের কান্নার শব্দে ফারিহার ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। হৃদের দিকে তাকায়। হৃদ তার বুকে বারবার মুখ ঘষে। ফারিহা হৃদকে বুকে টেনে নেয়, হৃদকে খাওয়াতে থাকে। হুট করে আব্রাহাম ভিতরে প্রবেশ করে। ফারিহা থতমত খেয়ে শরীরের কাপড় ঠিক করে। আব্রাহাম ভ্রু কুঁচকে বলে, মনে হয় আমি অচেনা কেউ। যাই হোক, মহারানীর ঘুম ভেঙে গেলে একটু উঠবেন প্লিজ। আপনার জন্য আপনার প্রজারা অপেক্ষা করছে, তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন। আজ্ঞা সেনাবাহিনীর, আপনি আমার জন্য খাবার নিয়ে আসুন। মহারানী তো আর চলে যাবে, রুমে কি খাবার দেওয়া যাবে তাকে? নিজ হাতে খাইয়ে দিলে আরও খুশি হব। ভালোভাবে কথা বললেই শুরু হয়ে যায়, বেশি কথা না বলে ওঠো। আজকে বাড়ি থেকে চলে যাবে, মনে নেই? তাও আমার সাথে বেহায়াপনা না করে থাকতে পারো না? সবসময় তুমি বিরক্তিকর কথা বলো। আমি সবসময় ভালো কথা বলি, তুমি কখনো ভালোভাবে কথা বলো না, আর আমার দোষ? হৃদের খাবার হলে নিচে আসো, বেলা 12টা পর্যন্ত ঘুমাও। আমার কাছে এত সুখ অন্য কারোর কাছে পেলে জানিও। তোদের ঝগড়া হলে বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। ভাবি তাড়াতাড়ি আসো, তোমার জন্য তো সবাই অপেক্ষা করছে, আর আমার ক্ষুধা লাগছে, তোমার জন্য খাওয়া হচ্ছে না। আয়ানের কথা শুনে ফারিহা সেদিকে চোখ দেয়। ফারিহা বিড়বিড় করে, ব্যাপার কি? বাড়িতে আজ এত মানুষের আনাগোনা কেন? আয়ান ভাইয়া নিজ থেকে আজ কথা বলতে আসছে আমার সাথে। জানি না কি হবে আজ, আমার তো জায়গা হবে না সেটা জানি। বিড়বিড় না করে ওঠো। ফারিহা অবাক হয় সবার ব্যবহারে। উঠে ফ্রেশ হয়ে হৃদকে কোলে নিয়ে বাইরে যায়। তার ভাইকে বসে থাকতে দেখে বোকা বনে যায়। এখানে হচ্ছেটা কি? ভয়ে ভয়ে সোফায় গিয়ে বসে। মুনির এসে হেসে বলে, কেমন আছিস? সেই সকালে আসছি, আর মাত্র তোর দেখা পেলাম। ভাইয়া, তুমি এখানে কি করছো? বাহ, আমার বোনের বিয়ে আমি থাকবো না? ভাইকে না জানিয়ে তো অনেক কিছুই করে ফেলেছিস। এখন আসলাম, তাও ভালো লাগে না বুঝি? না, সেটা বলি নাই, সরি ভাইয়া। ফারিহা কথাটা বলে মাথা নিচু করে নেয়। কিছুক্ষণ পর তার শাশুড়িমা এসে একটা রুমে নিয়ে যায়। কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয়। সে হাবলার মতো সব দেখে। শেষে উপায় না পেয়ে বলে বসে, এখানে হচ্ছেটা কি আমাকে বলা যাবে কি? কেউ কিছু বলছো না কেন? আজব তো। আজকে তোমার বিয়ে ভাবি, তোমাকে আজ বিয়ে দেওয়া হবে। আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে? তাহলে আমি বিয়ে করব না, ছাড়ুন আমাকে। আমি ছোট বাচ্চা না যে ধরে রাখবেন। মিসেস, আমার সাথে আপনার বিয়ে, এভাবে কেঁদে মেকআপ নষ্ট করো না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দেব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার হৃদের মা। আব্রাহামের কথা শুনে ফারিহা অবাক হয়ে বলে, বিয়ে, তাও তোমার সাথে? সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার সাথে তোমরা সবাই মজা করছো না তো? তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মজা করতে যাব কেন? তুমি তো আর আমার শালি না। সত্যি তোমার সাথে আমার বিয়ে হবে আজ। দুবার বিয়ে কে করতে পারে? হ্যাঁ, এক বউকে দুবার বিয়ে করব আমি? ফারিহা সবার সামনে আব্রাহামকে জড়িয়ে ধরে। ইস, এটা যে সত্যি তার বিশ্বাস হচ্ছে না। তারপর সবাই মিলে নিচে যায়। ছোটোখাটো আয়োজনে বিয়েটা হয়ে যায় তাদের। এ বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পা রাখবে আজ ফারিহা। আলাদা একটা অনুভূতি কাজ করছে তার মাঝে। ইস, মানুষটাকে আপন করে পেয়েছে।
ভাবতেই যেন সে আকাশে উড়ছে। রাত 10টার সময় খাওয়া দাওয়া করার জন্য ড্রয়িং রুমে হাজির হয়। ফারিহা নিজেও সবার সাথে খাবার খেতে বসে। এক লোকমা ভাত মুখে দিতেই বমি পায় তার। আব্রাহাম ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। বেসিন দেখিয়ে দিলে ফারিহা সেখানে দৌড়ে যায়। গদগদ করে বমি করে দেয়। কয়েকদিন থেকে খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। ফিরে এসে সোফায় বসতে যাবে তখন সেন্সলেস হয়ে পড়ে। আব্রাহাম হাত ধুয়ে ফারিহার কাছে দৌড়ে আসে। সোফায় শুইয়ে দেয়। পারিবারিক ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে। ফারিহাকে কিছু প্রশ্ন করে, তারপর হাসি মুখে বলে, কংগ্রেস আব্রাহাম, দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছ। তবে শিওর দিতে পারছি না, পরীক্ষা করে নিও একবার। কথাটা শুনে আব্রাহাম অবাক হয়ে ফারিহার দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে ফারিহাকে দেখে সে। ফারিহা বিড়বিড় করে বলে, আল্লাহ, আব্রাহাম যেভাবে তাকিয়ে আছে, আমাকে যেন আবার বকাবকি না করে। আমি তো ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দেবে। তার জন্য তো একটা বাচ্চা নিয়েছিলাম, যাতে সে সন্তান নিয়ে বাকিটা জীবন কাটাতে পারি। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। আব্রাহাম কথাটা বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে। ফারিহাকে সবাই কংগ্রেচুলেশন জানায়। সবার মুখে হাসি থাকলেও আব্রাহামের মুখে হাসি নেই। সবার খাওয়া দাওয়া হলে যে যার বাসায় চলে যায়। রাত 11টার সময় নিজের রুমে যায় আব্রাহাম। ফারিহা তখন হৃদকে শুইয়ে দিচ্ছিল। আব্রাহামকে দেখে এগিয়ে আসে। আব্রাহাম হাত ঝাড়ি দিয়ে বলে, এটার মানে কি ফারিয়া? হৃদের বয়স মাত্র 8 মাস চলে, আর তুমি এখন বাচ্চা নিলে? এর জন্য কাছে আসতে চাইনি। বাচ্চা নষ্ট করবে। হৃদ আছে আমার, আর কারো দরকার নেই। রাগ করো না প্লিজ, আমার কথাটা শোনো। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেই কারণে বাচ্চা ইচ্ছে করে নেই, যাতে চলে যাওয়ার পর তাকে নিয়ে থাকতে পারি। আর কিছু ভাবো নাই? একসাথে দুইটা কিভাবে সামলাও আমিও দেখব। বিরক্ত করো না, যাও ঘুমাও। আচ্ছা, এত কিছু হলো যে, কিভাবে কি সবটা আমাকে বলো। আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো? আমি তো এসবের কিছু জানতাম না। এমনকি কালকেও আমার সাথে খারাপ ব্যবহার করেছো তুমি। হৃদ জন্মের পর পর তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। আমার বিরুদ্ধে তুমি যেতে না, হৃদের খেয়াল রাখতে সব সময়, আমারও খেয়াল রাখতে। সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে। তখনই মুন্নির ভাইয়াকে সবটা বলে দিই। প্রথম উনি রাগ করলেও পরে তিনি মেনে নেয়। মা বাবাকে কাল সব বলি। আজ নতুন করে বিয়ে করলাম, কারণ চুক্তি হিসেবে আজ আমাদের সম্পর্ক শেষ হয়েছিল। বাহ, তলে তলে দেখি টেম্পো চালাও। যাই হোক, হৃদ ঘুমিয়ে গেছে, চলো ছাদে গিয়ে একটু প্রেম করি। এর আগে প্রথম রাতটা তো নিজের মতো কাটিয়েছো, এবার না হয় আমার মতো করে কাটালে। ইচ্ছে করছে না, ক্লান্ত অনেক আমি। তুমি তোমার 2 বাচ্চাকে নিয়ে সুখে থাকো। এমনি বলি না, মেয়ে মানুষ বেইমান, একটা থাকতে আরেকটা ধরে। ধুর বাল, অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করছো। যাও ঘুমাও, একদম আমার কাছে আসবে না। আমি নতুন করে বিয়ে করব, তোমার মতো কাউকে চাই না আমার। অসভ্য। আমি অসভ্য? তাহলে অসভ্য হই একটু, কি বলো? আব্রাহাম ফারিহার কোমর জড়িয়ে কথাটা বলে। ফারিহা লাফাতে শুরু করে। আব্রাহাম আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরে। ফারিহার কপালে পরপর কয়েকটা কিস করে। ফারিহা ধাক্কা দিলে আব্রাহাম কিছুটা নড়ে চড়ে ওঠে, কিন্তু ফারিহাকে ছাড়ে না। ঠোঁটে কিস করতে থাকে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, হাড়ে একটা বাচ্চা নেব, চলো। বাচ্চা আর পিঠে বাচ্চা দারুণ না? আমার আপত্তি নেই। আমার কি, আমি তো বউকে আদর করতে পারবো। আসো বেবি, কাম। এই না, ছাড়ো, আমার না প্রচুর ঘুম পেয়েছে। এই দেখো, আমার চোখ বন্ধ হয়ে আসছে। তুমি কি বলছো শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। হৃদ ঘুম থেকে জেগে যাবে, ছাড়ো। পালাতে যাচ্ছ? ফারিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আব্রাহাম খিলখিল করে হেসে উঠে। ফারিহা নিজেও হেসে ফেলে। আব্রাহাম ফারিয়াকে কোলে নেয়। বেডে গিয়ে লাইট অফ করে ফিসফিস করে বলে, 2 বার তোমাকে ভালোবেসেছি আমি, 3 বার কাউকে চাই না আর। তোমাকে শেষ পর্যন্ত রেখে দেব, ভালোবেসে সব সময় পাশে রাখবো। তুমি আমার শেষ প্রিয়, তুমি আমার প্রিয় মানুষ হয়ে রবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমিও ভালোবাসি হৃদের বাবাকে, ভালোবাসবো দ্বিতীয় বাবুর হাব্বুকে।